মানে কখনো কখনো আমার বসেও কথা বলতে হতে পারে। আমরা আশা করছি 10টার মধ্যে আমাদের আজকে যে ট্রেনিং প্রোগ্রাম লিডারশিপ সেই পর্ব শুরু করব। আমাদের টাইম শিডিউল দেওয়া আছে, কে কখন লেকচার দিবে, কোন টপিক্সের উপর, যে যখন আসবে সেটা আমরা সময় মতো বলে দেব। এখন আমাদের কিছু কাজ আছে, সেটা আমি আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি। একটা হলো আজকে প্রোগ্রামটা হচ্ছে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন, এটা আমার তৈরি করা সদ্য, এবং এটা আমি ফাউন্ডার। আরও কিছু মেম্বার আমরা নিব, এখন আমরা নিতে পারিনি, কিন্তু আমরা যেটা ঠিক করেছি যে ওই অনার্স পাস মাস্টার্স পাস ছাড়া কাউকে এখানে মেম্বার করা যাবে না। আমার কাজ এখানে কয়েকটি। 1 নম্বর, এই ফাউন্ডেশনের কাজ হলো এইরকম ট্রেনিং প্রোগ্রাম করা 1 মাস 2 মাস পর পর। ইয়াং জেনারেশনকে মোটিভেট করা, তার কেরিয়ার বিল্ড আপে সহায়তা করা। নাম্বার 2, এই ফাউন্ডেশন 1-2 মাসের মধ্যে স্টাইপেন্ড দিবে ইন্টারমিডিয়েট অ্যান্ড অনার্স মাস্টার লেভেলে। ইন্টারমিডিয়েটে যারা স্টাইপেন্ড পাবে, তারা ধরেন কেউ যদি ফার্স্ট ইয়ারে পায়, সে 2 বছরের জন্য পাবে, আবার তাকে অ্যাপ্লাই করতে হবে অনার্স মাস্টার্স কিংবা ইঞ্জিনিয়ারিং বুয়েটে সে চান্স পেলে সে জন্য। সেটা অ্যামাউন্ট ধরেন 3 থেকে 4 হাজার প্রতি মাসে পাবে, এবং টু বি কন্টিনিউ। আর অনার্স মাস্টার্সে যারা, তারা 5 থেকে 6 হাজার প্রতি মাসে পাবে, টু বি কন্টিনিউ। অনার্সে যে ফার্স্ট ইয়ার পাবে, সে মিনিমাম 4 বছর অনার্স পর্যন্ত পাবে, আবার তাকে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং মাস্টার্সে পেলে তাকে আরও 1 বছর। কতজন ঠিক করিনি, ধরতে পারেন যে ইন্টারমিডিয়েটে 10 থেকে 15 জন, আর অনার্স মাস্টার্সে 10 থেকে 15 জন। এইটা সুবিধা অসুবিধা কি, ধরুন যাকে আমি শুরু করলাম তাকে তো বাদ দিতে পারছি না, আবার সামনের বছর কিন্তু আবার আমরা 10 জন 15 জন নিচ্ছি, এটা ভুলেও কিন্তু 2-3 বছর বেড়ে যাচ্ছে। তো সেজন্য আমাদের প্রথমে কমিয়ে রাখতে হচ্ছে, যাতে এই একটা লিমিটেড টাকার মধ্যে আমরা আমাদের এই ব্যাপারটা করতে পারি। 3 নম্বর হলো টেক কেয়ার অফ এই জুলাই ফাইটার, যারা শহীদ হয়েছেন এবং যারা এখনো অসুস্থ, ট্রিটমেন্ট চলতেছে। সেটা কিরকম, অনেকে মনে প্রশ্ন থাকতে পারে। আমরা যারা সাভারে শহীদ হয়েছে, আমার কাছে 44 জনের তালিকা আছে, কিন্তু এর তালিকা হয়তো আরেকটু দীর্ঘ, কারণ ওই দিন শুধু 5ই আগস্টই এই 2 থানা আক্রমণ করতে গিয়ে 70 জন মারা গেছে। হ্যাঁ, এবং এরা বেশিরভাগই এই সাভারের বাসিন্দা, স্থায়ী অস্থায়ী। তো আমার যতটুকু মনে করে, আমার কাছে তালিকা আছে, আমি মনে হয় 15-16 জনকে টাকা দিয়েছি, প্রত্যেকে পরিবারকে 50,000 টাকা করে। অনেকে বাসায় গিয়েছি, ওই সময় 1 বছরে ঈদে আমরা তাদের ঈদ শুভেচ্ছা দিয়েছি। এই যে কিছুদিন আগে হলো রমজান মাসে, তাদেরকে ডেকে তাদের সাথে মত বিনিময় করেছি। একটা ফুটবল টুর্নামেন্ট করেছিলাম এখানে, সেখানে 4 দিকে তাদের সব ছবি সেখানে সাজানো ছিল। আমরা কয়েকটি জায়গায় এখানে 4-5 জনকে প্রমিনেন্ট, যাদের নাম বেশি ভাইরাল, তাদের আমরা ওই ফলক তৈরি করেছি সুন্দর করে। তারপর আমরা 2টা পুলিশ বক্স করেছি, 2টা রাস্তা করেছি এদের নামে, এবং আমরা আরও একটা লাইব্রেরি হচ্ছে ডায়েরি ফার্ম স্কুলের সাথে ওদের নামে। তো এই যে আমাদের টুকটুক করে কাজ চলা, আজকে তাদের কারণে তো আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি। একটা ইলেকশন হয়েছে, নাহলে তো এই সরকারকে, এই জালিম সরকারকে, স্বৈরা শাসককে আমরা বিদায় করতে পারতাম না। অতএব তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধার তো কোনো শেষ নাই। অতএব এদেরকে যদি আমরা টেক কেয়ার না করি, আজকে আমি সংসদ সদস্য হয়েছি, একসময় থাকবো না, কিন্তু আমার তো একটা নৈতিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, রাষ্ট্রীয় দায়িত্ব আছে। তো সেই কাজটাও আমরা করতে চাই, টেক কেয়ার অফ জুলাই ফাইটার এবং যারা শহীদ হয়েছেন। আরেকটি হলো ক্লিন সাবা গ্রিন সাবা। আমরা ক্লিন বলতে মিন করছি এই যে রাস্তাঘাটের যে ময়লা আবর্জনা, আমরা কতগুলো প্রজেক্ট নিচ্ছি, তার মধ্যে 1 নম্বর সাভারের মধ্যে প্রজেক্ট থানা রুটে ক্লিন রাখা। আমরা পাচ্ছি না, কারণ এটা এত ব্যস্ত, মানুষ অভ্যস্ত না। পৌরসভার যে লিমিটেশন আছে, এর মধ্যে আমরা অনেক কাজ করতে পারছি না তাদের দিয়ে, আমরা প্রাইভেট লোক দিয়েও সেই কাজ করতে হচ্ছে, সের জন্য টাকা যাচ্ছে। আমরা চাচ্ছি এই আরিচা রাস্তা এরকম, তার ক্লিনিকে প্রথম কাজ আমরা করেছি,
হকার উচ্ছেদ করেছি, এবং আরও কোথাও কোথাও টুকটাক দোকান টোকান আছে অস্থায়ী স্থাপনা, সেগুলো আমরা ক্লিন রাখতে চাই। ফুটপাথ একটা সুন্দর জায়গা হবে, এই ফুটপাথগুলোকে যখন খালি থাকবে, এখানে যখন টাইলস দিয়ে দেবো, আপনি হাঁটতেও মজা পাবেন বিকালে সন্ধ্যায়। এখানে যখন স্ট্রিট লাইট থাকবে, তখন দেখবেন যে এখানে নিরাপত্তা ব্যাপারও সমস্যা হবে না। এই কাজগুলো আমরা করতে চাই। আর একটা করতে চাই গ্রিন সাবা, সবুজ বনায়ন। আমরা ইতিমধ্যে প্ল্যান করেছি, অনেকের কাছে অফার পেয়েছি। এই যে ঢাকার রাস্তায় পৌরসভা এবং আপনার নয়ারহাটের জাহাঙ্গীরনগরের ওখানে কতগুলো ডাইভারশন আছে, ডিভাইডার আছে, আপনি ইউটার্ন নেওয়ার সুযোগ আছে। ওই জায়গাগুলোকে আমরা সুন্দর করতে চাই। ঢাকা শহরে বিভিন্ন মোড়ে আপনি দেখবেন বিভিন্ন মোরাল, ঐতিহ্য, শিল্প সংস্কৃতির কিছু ছাপ ওখানে আছে। রিক্সা কিছু কিছু তারা এগুলো তৈরি করেছে একটা মোড়ে, দেখতেও ভালো লাগে, মনে হয় যে একটা সভ্য শহরে আমরা আছি। তো সেই জায়গাটা যদি আমার সাভারে করতে পারি, এটাও দেখতে ভালো লাগবে। এবার ঢাকার থেকে কেউ যাবে আরিচা, আর মনে হবে এটা কি সাভারের উপর দিয়ে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে, এবং এটার জন্য টাকা লাগবে না। অনেক ব্যাংক বলছে না আমরা করে দেব, আমাদেরকে অ্যাপ্রুভ দেন, আমাদেরকে প্রচার করেন, আমরা করে দেবো। আমাদের একটা শর্ত আছে, কি আমি করে দেওয়ার পর একটা স্ট্যান্ডে আমি আমার নামটা লিখে দেব যে এই ব্যাংকে কাজটা করেছে। এক এক ব্যাংকে এক একটা আমার দায়িত্ব দিয়ে দেব। আর সর্বশেষ হলো, আমার একটা খুব ইচ্ছা আগেও ছিল, আমি করতে পারিনি, এনসাইক্লোপিডিয়া অফ সাবা, বিশ্বকোষ সাভারে একটি বই থাকবে মোটা। পৃথিবীতে কিন্তু অনেক দেশ অনেক কিছু সম্বন্ধে এনসাইক্লোপিডিয়া আছে, ওখানে সব কিছু মানে গবেষণা করার মতো। এখানে কি কি প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে কত জমি আছে, কবে এটা হয়েছে, কতগুলা শিল্প প্রতিষ্ঠান আছে, কতগুলা মৌজা আছে, হ্যাঁ, মানে তারপর এখানে আপনি বিভিন্ন ইউনিয়ন পরিষদে কারা কারা কখন চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, এখানে কারা কারা মেয়র ছিল, এমপি ছিল, তাদের জীবন বৃত্তান্ত এক নজরে ওইখানে সব কিছু থাকবে। হতে পারে বইয়ের দাম 2000 3000, সেটা যাই হোক। এবং এইটা করতে আমার মিনিমাম 2 বছর 2.5 বছর লাগবে বলে আমি মনে করছি। এবং একটা টিম কাজ করবে, যারা একটা অফিস নিয়ে ইউনিভার্সিটি টিচার কিংবা স্টুডেন্টরা 4-5 জনে মিলে এই কাজ করতে থাকবে অব্যাহতভাবে। যেখানে যেখানে আমাকে বলতে হবে, আমার চিঠি দিতে হবে, চিঠি দিব, যেহেতু আমি একজন সংসদ সদস্য, সরকারি দলে সব জায়গায় তখন সহযোগিতা পাবো। এবং এটা করতে গেলে এই প্রথম কাজটাই কিন্তু অনেক কঠিন। তারপরে এটা যখন এডিশন হবে, তখন কাজ কিন্তু দেখবেন যে 1-2 মাসে এটা নিউ এডিশন বেরিয়ে গেছে, অল্প কিছু সংযোজন হবে। কিন্তু এই যে এতদিনে একটা পুরানো জিনিস তৈরি করতে অনেক কষ্ট হবে। এবং একসময় দেখবেন যে ডাক্তার সালাউদ্দিন এমপি, এইটা অনেকে ভুলে গেছে, কিন্তু ডাক্তার সালাউদ্দিন এনসাইক্লোপিডিয়া করেছে, এনসাইক্লোপিডিয়া অফ সাবা, এটার জন্য অনেকে হয়তো অনেকদিন মনে রাখবে। তো সেরকম কাজ আমরা করতে চাই। মোবারক, তুমি স্টুডেন্ট, হ্যাঁ যাও, এখন কোনো পলিটিক্যাল লিডারকে আমি চিনি না, একদম স্টুডেন্টের জায়গায় বসো, যাও। যারা স্টুডেন্ট না তারা এখানে বসবে, যাও। তো এই হলো আমার ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশনের চিন্তা। স্বপ্ন অনেক বড়, ইচ্ছা অনেক আছে, করতে পারবো, তা জানি না, আপনাদের সহযোগিতা পেলে অনেক কিছু করতে পারবো। নিয়াজ, এই লোগোটা দাও, মনোগ্রামটা দাও। আমরা একটা লোগো করেছি, এটা একটু আপনাদের ব্যাখ্যা করছি। এই কালার কেন, যে অরিজিনাল কালার সেটা দাও। কি এটা অটো হয়ে যায়? আমি তো এরকম দেখিনি এটা। তোমরা, আমরা সময় নষ্ট করতে পারবো না, আমাদের সমস্যা। আপনারা এটা বের করেন, ওইটা দেখেন, এখানে ওটা কি সমস্যা, আমি সময় নষ্ট করতে পারছি না। এই যে এইটা একটা চেইন, এইটা হলো ঐক্য, মানুষের ঐক্য, সাভারের ঐক্য, এটা মেইন করেছে। একটা চেইনের মধ্যে আমরা সবাই আছি, ঐক্যটা ইম্পর্টেন্ট, দেশের জন্য, এলাকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সব জায়গায় ঐক্য থাকবে। ঐক্য না থাকলে আপনি এগিয়ে যেতে পারবেন না, স্মুথ ম্যানেজমেন্ট করতে পারবেন না, সাফল্য অর্জন করতে পারবেন না, সেইটা। আর একটা হলো এই যে এটা হলো বই কলম, এই যে ট্রেনিং প্রোগ্রাম, এটা তো এডুকেশন রিলেটেড। আপনি এখানে ট্রেনিং নিচ্ছেন, এটা আপনার কেরিয়ার বিল্ড আপ হবে, আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, এবং চাকরি করবেন, সেখানেও আপনার কাজে লাগবে। তো সেই জন্য এই যে বুক কলম। আর একটা হলো যে আমি স্টাইপেন্ড দিচ্ছি, এটা তো এডুকেশন রিলেটেড, কেন আপনি পড়াশোনা শিখছেন,
অ্যাজ এ স্টুডেন্ট সেজন্য আপনাকে আমি স্টাইপেন্ডটা দিচ্ছি, এবং গরিব মেধাবী এটা কিন্তু হবে, যে কেউ আপনাকে স্টাইপেন্ড চাইলে হবে না, সেটা ক্যাটাগরি আমরা ঠিক করি নি। গরিব মেধাবী দুইটা শব্দে আমি বললাম। আর একটা দেখেন, এই যে 7টা আমরা আলোকবর্তিকা দিয়েছি। আপনারা জানেন কিনা স্মৃতিসৌধে কিন্তু 7টা স্তম্ভ আছে, এবং প্রত্যেকটা স্তম্ভের মিনিং আছে, সেটা আপনার কতটুকু জানেন জানে না। 7টা সময়কে ইন্ডিকেট করে। 52 সালে ভাষা আন্দোলন, এটা হলো একটা স্তম্ভ। 54 সালে যুক্তফ্রন্টের নির্বাচন, মুসলিম লীগের দাপটে সবাই এই দেশ অস্থির ছিল, মুসলিম লীগকে হটিয়ে যুক্তফ্রন্ট ক্ষমতায় আসলো। তারা মনে করছে এটা অত্যাচারী দল, এই দল ক্ষমতায় থাকার দরকার নেই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যুক্তফ্রন্টকে ক্ষমতায় আনলো। তারপর 56-এ ওই সময় সরকার জোর করে একটি শাসনতন্ত্র চাপিয়ে দিল যে এইভাবে নির্বাচন হবে, হ্যাঁ ওই মেম্বারদের ভোটে ওইটা হবে অনেক কিছু। জনগণ একটা প্রতিবাদ করলো, আন্দোলন করলো, শাসনতন্ত্র বিরোধী আন্দোলন ছিল 56 সালে। তারপরে 62 সালে একটা শিক্ষানীতি চাপিয়ে দিল যে বাংলাদেশে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা এরকম হবে, এটাও জনগণ মানে না, ওইটা নিয়ে আন্দোলন হয়েছে। 66 সালে আপনাদের 6 দফা দেওয়া হলো। এখন আমার রাজনৈতিক কারণে বিরোধিতা করি, কিন্তু ওই সময় ওইটাই একটা মুক্তি উপায়, একটা ভালো কিছু করা, প্রতিবাদের অন্যতম উপায় ছিল। 69-এ গণ অভ্যুত্থান, 71 সালে স্বাধীনতার যুদ্ধ। এই 7টা মিনিংফুলের জন্য 7টা স্তম্ভ। এখানে আমি 7টা আলাদা না, কিন্তু এই যে জুলাই আন্দোলন, এটাও তো আমাদের একটা মুক্তির উপায়। আজকে আমরা কীরকম একটা দমবন্ধ অবস্থায় ছিলাম, সেখান থেকে মুক্তির যে একটা সোপান আমরা পেলাম, এটা শ্বাস প্রশ্বাস নিতে পারছি, আমি সে এলাকায় কথা বলতে পারছি, আমি আমার বাড়িতে যেতে পারছি, অনেকে যেতে পারছে, আমি ভিন্ন কথা বলতে পারছি সংসদের বাইরে, এটা তো এতে উসিলায় হয়েছে। তো সেই জন্য এইটা। আর একটা দেখেন যে এই যে এটা দেখতে, এখানে একটা মানুষের অবয়ব, আমরা যা করছি ম্যানকাইন্ড, মানুষের কল্যাণে, মানুষের জন্য করছি। আমরা সবাই মানুষ, আমার যা পরিকল্পনা সবকিছু মানুষের কল্যাণের জন্য। এবং এটা দেখতে কিন্তু একটা গাছের মতো মনে হয়, দেখেন পাতা গাছ। আমি যে সবুজ বনায়নের কথা বললাম, যেটা ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশনের আমাদের ইচ্ছা চিন্তা, সেই জিনিসটাও কিন্তু এখানে আছে। এখানে ওরা এক্স্যাক্টলি দেখাতে পারছে না, কিন্তু আপনাদের কাছে ছোট নোট বই যেটা আছে, এইটা হলো অরিজিনাল এইটা। এই সব থিম নিয়ে এই লোগোটা করা হয়েছে। সব পয়েন্টগুলো আমরা দিতে পারি নাই, কারণ সবগুলো দিতে বলে হিজিবিজি হয়ে যাবে। এটা তো আমি করি না, যারা করেছে তাদের মতো এটা তারা তৈরি করেছে। আমার কাছে মনে হচ্ছে খারাপ হয়নি। এটা দেখো, একটা ভিডিও প্রেজেন্টেশন আছে, এটা দেখো। চটকে ছবি তুলে রাখেন, ভালো হবে, কারণ এটা আবার 5-10 সেকেন্ড পরে থাকবে না। যদি কেউ লিখতে চান লিখতে পারেন, জুম করে ছবি তুলে ফেলেন। এই ঠিক আছে, মহিলা ওখানে ছিল, ব্ল্যাক মহিলারা বাসে সিটে বসতে পারবে না, দাঁড়ায় যেতে পারবে, কিন্তু সিটে বসতে পারবে না। সে বললো আমি ফিমেল, সিট খালি আছে, আমি বসছি। এটা মানে হোয়াইটটা মানলো না, তাকে টেনে এসছে, নামিয়ে দিল, পুলিশ অ্যারেস্ট করলো। এইটাকে কেন্দ্র করে আন্দোলন শুরু হয়ে গেল, এবং এই আন্দোলনের নেতৃত্ব দিল মার্টিন লুথার কিং।
এবং সে কিছুদিনের মধ্যে আন্দোলনটা এমন তুঙ্গে নিয়ে গেল, সে মার্চ অব ওয়াশিংটনে 2.5 লক্ষ, ওই সময় 2.5 লক্ষ লোক কিন্তু অনেক, 1963-তে ওইখানে গিয়ে সে একটি চমৎকার ভাষণ দিলেন। খুব বেশিক্ষণে ভাষণ না, ওনার 4টি সন্তান ছিলেন। উনি বললেন, I have a dream today. I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged. They will not be judged by the color of their skin, but by the content of their character. সে আমি এমন জাতির স্বপ্ন দেখি যেখানে আমার ছোট ছোট 4টি সন্তান সেখানে বসবাস করবে, যাদের মূল্যায়ন হবে, যাদেরকে বিবেচনা করা হবে যোগ্যতার ভিত্তিতে, গায়ের রং দেখে বিবেচনা করা হবে না। এবং সেইটা আলটিমেটলি সে বাস্তবায়ন করে গেছে, কিন্তু বাস্তবায়নের আগেই ওনাকে হত্যা করা হয়েছে। 39 বছর বয়সে সে কিন্তু আছে। এবং তার আরো কতগুলো ডায়লগ আছে। অন্ধকারকে দূর করতে পারে না, কেবল আলোই তা পারে। ঘৃণাকে দূর করতে পারে না, কেবল ভালোবাসাই তা পারে। আরেকটু, যদি আপনি উঠতে না পারেন তবে দৌড়ান, যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন, যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন, কিন্তু আপনি যাই করুন না কেন আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এগুলা তার বিভিন্ন জায়গায় সে ছোট্ট ছোট্ট স্পিচ দিয়েছে, এইটার মধ্যে নাই, অন্য বিভিন্ন জায়গায় স্পিচের মধ্যে দিয়েছে। এবং লাস্টে আমি বক্তৃতা যে ব্যক্তির নাম বলবো সেটা হলো জন এফ কেনেডি। হি ইজ দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট টিল টুডে। 43 বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন, অ্যান্ড হি ওয়াজ কিল্ড। কয়েক বছরের মধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। শপথ নেওয়ার পরে উনি প্রথম যে ডায়লগটা দিয়েছিলেন, ask not what your country can do for you, ask what you can do for your country. এটা আমরাও ফিল করি। দেশ তোমাকে কি দিবে এটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, এটা নিয়ে তুমি ভাবো না, ভাবো তুমি দেশকে কি দিবে। আমরা এইসব কথা এখন বলি, কিন্তু এইসব তো অনেক পুরানো কথা যারা বলে গেছে। আমেরিকা অনেক গুরুত্বপূর্ণ একটি এয়ারপোর্ট নিউ ইয়র্কে, যারা আমেরিকা যায় দেখবেন বাঙালিরা 80% লোক কিন্তু নিউ ইয়র্কে গিয়ে ওই জন এফ কেনেডি এয়ারপোর্টের নামে জেএফকে বলে। এই যে এইসব ব্যক্তিরা মানে কেন নাম করে গেছে তার বক্তব্য যে কোন সময় কি বলতে তারা জানে। আর এখন আমি শর্ট করে বলবো বক্তৃতা অনেকে হয় কি পলিটিক্যাল বক্তৃতা নাম বলে 2-3 মিনিট সময় নষ্ট করে। আপনি সম্মানিত সভাপতি তার নাম বললেন কি বললেন না, মাননীয় প্রধান অতিথির নাম বললেন, কিন্তু বিশেষ অতিথি 10-15 জনের নাম বলার দরকার নেই। কিন্তু এরা বলে কি ভয় বলে, না বললে পথ থাকবে না, না বললে ব্যবসা থাকবে না, না বললে যদি খালি আর চোখে পড়ে যায় তাহলে তো আমার এই এত বছরের পরিশ্রম সব যাবে। কিন্তু এই বক্তৃতা তো যারা অডিয়েন্স তারা শুনতে চায় না, যে আপনি একটা নাম বলতেছেন, ভুলভাল নাম বলতেছেন, কি পদে আছে, যে পদে আছে সেটা না করে তার চেয়ে আরো বড় পদে আপনি নিজেই ঘোষণা করে দিলেন, এগুলো দরকার নাই। আর বক্তৃতা কন্টেন্টটা হবে কি, যদি ভালো বক্তৃতা দিতে চান 2-3টা কৌশল মাথায় রাখেন। 1 নম্বর হবে আপনি কম বলবেন, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। বেশি বলবেন আপনার ভুল হবে, আপনার নিশ্চিত। কখনো পাণ্ডিত্য জাহাই করতে যায়েন না। হ্যাঁ যায়েন পলিটিক্যাল মঞ্চে, কিন্তু এখানে ম্যাক্সিমাম মোর দেন 90-95% এডুকেটেড পার্সন। তো সেইখানে আপনি কি পাণ্ডিত্য জাহাই করবেন? এখানে তো বেশিরভাগ আপনার থেকে বেশি জানে। আপনি যদি মনে করেন বক্তৃতা দিয়ে মাথায় ফেলবেন, এই আপনি ফল্টে পড়ে গেলেন। এইটা আপনি কোনোদিন করেন না। আপনার যোগ্যতা কি এটা এমনিই ফুটে উঠবে। বক্তৃতা দিয়ে সবাইকে পাগল করবেন, সেই দিন চলে গেছে, সেই দিন এখন আর নাই দেশে আমি মনে করি। অতএব কম বলেন, টু দ্য পয়েন্ট পড়েন। আপনি কি অনুষ্ঠানে আসছেন, পলিটিক্যাল অনুষ্ঠানে না ট্রেনিং অনুষ্ঠানে না ওয়াজ মাহফিলে নাকি একটা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। টু দ্য পয়েন্ট কথা বলেন। এবং যারা অডিয়েন্স তাদের থেকে পারলে মোটিভেশনাল কথা বলেন, পারলে কিছু অ্যাডভাইস করেন, পারলে বলেন আপনি কি সহযোগিতা করবেন। গদ বাঁধা উল্টাপাল্টা কথা বলে কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, এটা হলো বাস্তবতা। এবং ডিসেন্টলি কথা বলেন, আমি এটা করেছি, আমি এটা করবো, এইরকম না বলে
আমরা এটা চাই, আপনাদের নিয়ে এটা করতে চাই, এই ভাষাগুলো ব্যবহার করলে সবাই খুশি হবে। নিজে অহংকার দাপট নিয়ে কথা বলে কোনো লাভ হবে না। আর আমার বক্তৃতায় একটা টেকনিক থাকে, আমার ওয়াইফ কখনো কখনো মানেন, আমাকে বলে যে দেখো তুমি একটা ভালো জানো, সেই বক্তৃতাটা ইচ্ছা করে কম কম কেন বলো। আমরা রবীন্দ্রনাথের ছোট গল্প, এই যে এখানে শিরিন আফরোজ ম্যাডাম আছেন বাংলা, ওনারা তো ওইগুলো আরো ভালো বুঝে। তে ছোট গল্পের একটা ডেফিনেশন রবীন্দ্রনাথ নিজেই দিয়েছেন। ছোট গল্পের মধ্যে অনেক উপদেশ থাকে না, অনেক ঘটনার সূত্রপাত থাকে না, যেটা উপন্যাসে থাকে। একটা অনুভূতি, ছোট্ট একটা ঘটনা, মনে হবে এটা একদিন দুই দিনের ঘটনা কিংবা 5-10 মিনিটের ঘটনা, 2-3 পৃষ্ঠা 5 পৃষ্ঠার মধ্যে শেষ হয়ে গেল। যখন শেষ হয়ে যায় তখন পাঠকের মনে প্রশ্ন থাকে, এরপরে কি হইলো, সে বাঁচলো না মারা গেল, সে কি এই বাসায় রইলো না চলে গেল, নানা রকম প্রশ্ন থাকে। তো মানুষের কিন্তু ওই আগ্রহটা যখন থাকে, তো ওরকম সময় বক্তৃতা শেষ করতে পারলে কিন্তু তখন আপনার ভালো বক্তৃতা। বলে যে স্যার যদি আরো 5 মিনিট বলতো, আরো 2 মিনিট, এত তাড়াতাড়ি শেষ করলো কেন? আর কারো তো বক্তৃতা ভালো লাগে না, উনারটা ভালো লাগে, উনি তাড়াতাড়ি করে চলে গেল, এটা হইলো? অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে, শেষ হইল না শেষ। এটা রবীন্দ্রনাথের ছোট গল্পের ডেফিনেশন। ভালো বক্তৃতার ডেফিনেশন এটা। আপনি ছোট্ট করে শেষ করে দেন 3-4 মিনিট, আপনিও বেঁচে গেলেন, কোনো ভুলভাল বললেন না, অডিয়েন্স বিরক্ত হইল না, মনে মনে কেউ গালি দিল না, আপনি মনে মনে করছেন না উনি ভালোই বলছে, খারাপ বলে নাই। এটা মাথায় রাখেন। বক্তৃতা শিখতে হবে, জানতে হবে। ইউটিউবে অনেক বক্তৃতা আছে, অনেকে যাদেরকে ফলো করেন তাদের ফেসবুক থেকে দেখেন। আমি যা হয়েছি এই বেশিরভাগ দেখে দেখেই হয়েছে। আমাকে কেউ হাতে ধরে শিখে নাই এইভাবে বল বা এইভাবে, কেউ বলে নাই। ঠেলা দাক্ষা গোতা খেয়ে শিখছি এবং সেইটা দিয়েই এখন মানে সেইটা বিক্রি করে এখন চলতেছি। তাই যেহেতু অনেক কিছু বলতে হবে, আমি এই বক্তব্য নিয়ে আর কিছু বলতে চাই না। বক্তব্য যদি ভালো নলেজ না থাকে, চমৎকার বক্তব্য দিতে পারবেন না। বিখ্যাত ব্যক্তিদের জীবনী জানতে হবে, কোথায় কোনটা কোটেশন দিতে হবে যেটা জানতে হবে, এবং সুন্দরভাবে বিদায় নিয়ে যে আমি আপনাদের পাশে আছি, সাথে আছি, আমার জন্য দোয়া করবেন, বিনয়ের সাথে বিদায় নিতে হবে। ডাটে ফাটে হাট বইলা টোলা চলে যাবেন, এরকম ভাবার কোনো কারণ নাই। বক্তৃতা আপনার এটা কমন ব্যাপার, এটা চর্চার ব্যাপার, এটা পিছিয়ে লেগে থাকবে। অবশ্যই আপনি একসময় ভালো বক্তৃতা দিবেন, এতে কোনো সন্দেহ নেই। পার্সোনালিটি, ব্যক্তিত্ব, এটা আপনারা বুঝেন। তারপরে আমি ছোট্ট করে বলছি, সেটা হলো যে একটা লিডারের যদি এটা না থাকে, তার প্রতি মানুষের আকর্ষণ থাকবে না। তা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। এর মধ্যে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিতে পারে, আমি আমার মতো কিছু ব্যাখ্যা দিই। ধরেন একজন ভালো পার্সোনালিটি বলতে আমি তাকে বুঝি যে একজন আসছে তার কাছে, শিক্ষক হোক, পলিটিক্যাল পার্সন হোক, বস হোক, কোনো কমপ্লেন নেই, কোনো ব্যাপার নেই, তার কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে একদম। যে কথাটা ঈশা খান বলে গেছেন যে আমি নাকি এটা বেশিরভাগ সময় সুযোগ দিই, সে তো আবার সব কথা ভয়ে বলে না যে আবার কোনটা বলে কোন বিপদে পড়ি, যেটুকু বলা বলছে হ্যাঁ আমি বেশিরভাগকে সুযোগটা দিই। তারপরে আমি ডিসিশন দিই যে না এটা এই কারণে এটা করা যাবে না, কারণ যেহেতু আমার অভিজ্ঞতা আছে, কিংবা ওই অনুষ্ঠানটা যে রিলেটেড সেই প্রোগ্রামে এই ব্যাপারটা যায় না যে এটা করো না, কিংবা এইটুক হবে এইটুক হবে না। তো তুমি শুনবা বেশি, আর লিডারকে ছোট্ট ডিসিশন দিয়ে দিতে হবে যে এটা হবে না, এটা হবে, কিংবা এইটুক চেঞ্জ হবে। এটা একটা ব্যক্তিত্বের গুণ। আর একটা গুণ আমরা বলা যেতে পারে, সেটা কি, যে যাকে যেটুকু রেসপেক্ট করা। একটা জুনিয়র আসছে, হেই টিয়া নাই আমার কাজ আছে, এটা বলার তো দরকার নাই, সে না বুঝে আসছে। যদিও আমরা অনেক সময় করি, আমার ওয়াইফ হাসে যে তুমি কি এগুলো সব মানো, তুমি যখন সুন্দর করে কথা বলতেছো, এরকম সে বলতে পারে। তো সেই জন্য তাকে মাইক দেওয়া যাবে না, কারণ তাকে মাইক দিলে আবার কি বলে আমি আবার বিব্রত হই কিনা, সেটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। যার যার রেসপেক্ট তাকে দিতে হবে। একজন হিউম্যান বিংকে রেসপেক্ট করাই উচিত, প্রফেশনাল অনুযায়ী, বয়স অনুযায়ী, বর্ণ, ধর্ম, গোষ্ঠী অনুযায়ী। ফিমেল দেখে তাকে পাত্তা দিব না, মেল দেখে দিব। অনেক ফিমেল বলতে পারে স্যার আপনি কেন এত ফিমেলদের গুরুত্ব দেন? হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় ফিমেলরা উপেক্ষিত কিংবা নেগলেক্টেড।
বলতে পারে যে না আমার হাজবেন্ড খুব দেয়, হ্যাঁ আপনার হাজবেন্ডই করে, আর কেউ আপনাকে কি গুরুত্ব দেয়? সমাজটা তো এরকম, এখানে তো 50% প্লাস মাইনাস ফিমেল, কিন্তু আমরা ফিমেলদের নেতৃত্ব মানতে চাই না, ফিমেলদের অনেক জায়গায় বস হিসেবে আমাদের আপত্তি আছে, অনেক রকম কাহিনী আছে। যদি এটা চেঞ্জ হচ্ছে, এখন আর সে আগের মতো নাই, কারণ এখন এরাই বেশি ভালো স্টুডেন্ট। ব্যাংকে টাকে যান, গিয়ে দেখেন গা ভালো অফিসাররা সব ফিমেলরাই বেশিরভাগ, এবং এরাই যে সার্ভিস দেয় আমি খুব অবাক হই, যে মানে মজা করে বলে পিচ্ছি পিচ্ছি মেয়েরা যেভাবে কাজ করে ঠাস ঠাস ওরা লাঞ্চের লেগা 40 মিনিট বিরতি গেছে, আর ওই ফিমেল অফিসার 10-15 মিনিটে লাঞ্চ করে এসে কাজ করতেছে, লাঞ্চ সময় চলতেছে কিন্তু সে কিন্তু কাজ করতেছে। অতএব এইটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার রেসপেক্ট অনুযায়ী কাজ করেন। আরেকটা হলো যে আপনার লেবাস বদলানোর দরকার নাই। আমি আগে একরকম ছিলাম, এখন আমি এমপি হয়ে গেছি, এখন আমার সামনে কথা বলবে, আমি এখানে এসে এটা লেকচার দিব, কি বলস? আমার তো সময়ই নাই, আমি ঢাকায় আছি মহাব্যস্ত, দরকার নেই। কারণ এইটাও একটা সময়, এটা এক সময় কাজে লাগবে, যে আপনি এখানে সারাদিন পরিশ্রম করেছেন এদের জন্য, যাতে অনুষ্ঠানটা সুন্দর হয়, আপনার উপস্থিতিতে, আপনার নেতৃত্বে, আপনার তত্ত্বাবধানে, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ ডাক্তার সালাওয়াত ফাউন্ডেশন আমার ফাউন্ডেশন, এটা একটা সুন্দর হলে এই ফাউন্ডেশনের সুনাম হবে, সেই সুনাম সাভারের হবে, আমার হবে, তাই আমি কেন থাকবো না? আমি অন্য প্রোগ্রাম আজকে রাখিনি, আজকে আমার এইটাই প্রোগ্রাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো এইটাও তো বুঝতে হবে যে আমি এখন এমপি চেঞ্জ হয়ে গেলাম, এক সময় তো দুনিয়া থেকে চলে যাব, তখন আমি কি নিয়ে যাব? আমার অহংকার ডামার দাপট কই থাকবে? আমি এই 5 বছরে যে এমপি, এমপি মানে কি ক্ষমতাবান? হ্যাঁ, কারণ ক্ষমতাটা ভালো কাজে দেখানো যায় না, যে শালা মাদক দোষে ওরে ধর, এরকম কাজে ক্ষমতা দিলে জনগণ খুশি হবে। ভালো কাজে ক্ষমতা দেখান, যে কাজ জনগণ পছন্দ করে। খারাপ কাজে ওকে ধরে আন, ওর নামে মামলা দেয়, এই ক্ষমতা অনেক পুরানো, এগুলা দিয়ে জনপ্রিয়তা ধরে দেখা যাবে না। আর সত্যিকারে ভোটে এরকম মানুষ বারবার এমপি হবে এটা আমি বিলিভও করি না। অতএব একই রকম আচরণ থাকতে হবে। যারা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন লোক, ভালো লিডার, তারা 20 বছর আগে এরকম ছিল, 20 বছর পরেও এখনো এরকমই থাকবে। এমপি থাক না থাক, মন্ত্রী থাক না থাক, তাদের আচরণে পরিবর্তন হবে না। আর একটা ব্যাপার কি, যে ধরেন একজন আসলো, আমি একটা উপদেশ দিয়ে ছেড়ে দিলাম, কেন? থাকলে ফোন করে দেন, এটা ফিডব্যাক নেন যে কাজটা হইল কিনা, কারণ এটা আপনার দায়িত্ব। মানে আমি একটা পলিটিক্যাল পারসেপশনে বলছি, অন্য জায়গায় এটা না, কিন্তু এটাও তো একটা আমার অংশ, আমার দায়বদ্ধ আছে, আমার ব্যক্তিত্ব আছে। আমি চাই তাকে ফুল সেবাটা দিতে। আমি শুধু আচ্ছা আপনি যান থানায়, যান থানায় গিয়ে মামলা দিয়ে দেন, থানায় গিয়ে ওই লোক কোথায় ঘুরবে না ঘুরবে পারলে একটু কমিউনিকেট করে দিলাম যে ওসি সাহেব এটা দেখেন, কিংবা উপজেলায় কোনো অফিসার যাবে তাকে আমি বলে দিলাম। এটাও কিন্তু একটা গুণ থাকতে হবে। আমি মনে করি যে ব্যক্তিত্ব নিয়ে আপনারা বুঝেন যে এটা হলো নেগেটিভ কথা বলার দরকার নেই, কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে আপাতত ভুলানোর দরকার নেই। কারণ এই জেনারেশন, এই যুগে, এই মাল্টিমিডিয়ার যুগে, এই ডিজিটাল যুগে, এই ফেসবুকে উপর যারা আমরা সবাই ডিপেন্ডেন্ট, কোনো কিছু গোপন থাকবে না। আমি যদি এটা চালাকি করি, প্রতারণা করি, মিথ্যা করি, একসময় জানবে আমার মিথ্যা বলার দরকার কি? বললে তো হয় যে দেখেন এটা আমার এখতিয়ার নাই, আমি এটা এখন করতে পারবো না, আপনি 7 দিন পরে আসেন, কিংবা এটা আমি কখনোই করতে পারবো না, এটা বললে আমার কিছু বলতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি একটা মিথ্যা আশ্বাস দিব কেন মানুষকে? তো এইগুলা হলো বেসিক একটা ব্যাপার, আপনারা বাকি জানেন। এটা নিয়ে আমি যেহেতু আমাকে অনেক কিছু বলতে হবে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে বলার কিছু নাই। আপনি একটা জায়গায় অনেক লিডার, তো সেই মধ্যে আপনি ফুইটা উঠবেন, এর মধ্যে আপনি ভালো লিডার হবেন, সবাই আপনার প্রশংসা করবে, সবাই আপনাকে লাইক করবে, সবাই আপনার কথা মনোমুগ্ধ হয়ে শুনবে। আপনি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড না থাকলে, ওয়েল এডুকেটেড না থাকলে, অনার্স মাস্টার্স মেডিকেল বুয়েট কিংবা অন্য জায়গা থেকে যদি আপনি, আমরা লেখাপড়া শিখেই সে টিকে থাকতে পারতেছি না, তো যে লেখাপড়া না শিখবে সে তো এরকম জায়গায় বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারবে না, তো ধাক্কাতে ফালাই দেওয়া হবে। এটা হলো বাস্তবতা। সব কিছুর মধ্যে লেখাপড়া লাগবে, শুধু লিডারশিপ না, রাজনীতি না, চাকরি ক্ষেত্রে লাগবে, ব্যবসা ক্ষেত্রে লাগবে। আপনি ব্যবসা করেন, আপনি যখন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকবে আপনি ব্যবসায় টিকে থাকতে পারবেন, ধাক্কা টাকা আসলে আপনি সামাল দিতে পারবেন। কিন্তু যখন লেখাপড়ার ল্যাকিং থাকবে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। এটা এই যুগটা প্রতিযোগিতা, সব জায়গায় প্রতিযোগিতা, একটুকু সুযোগ পেলে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিবে, এটা মনে রাখতে হবে। নলেজেবল, এটা আমি বলেছি, ভালো লিডার হইলে
খালি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো আপনি পুঁথিগত বিদ্যা, যেটা আপনার বাংলাদেশে প্রচলিত নিয়মে শিক্ষা ব্যবস্থা। আর নলেজেবল বলতে পারছে বাইরের নলেজ, দেশ বিদেশের নলেজ। এবং সেটার জন্য কি হয়, আপনার আদার্স বই পড়তে হবে, পত্র পত্রিকা রেগুলার পড়তে হবে, এবং যারা ভালো বন্ধু আছে, ভালো টিচার আছে, ভালো এরকম ব্যক্তি আছে যারা অনেক নলেজেবল, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। অনেকে আছে, অনেক বন্ধু বান্ধব দেখবেন চমৎকার কথা বলে, অনেক গল্প জানে, অনেক কিছু তার মনে থাকে, আড্ডায় গেলে বুঝে যান। কিছু আছে খালি শুনে, আর 2-3 জন আছে খালি গল্প করে, এবং ওদের গল্প শুনতে হয়, হাসা মিশা যাই বলুক, হাসতেও ভালো লাগে। তো ওই সুযোগগুলো আপনারা নেবেন, যারা এরকম নলেজেবল তাদের সাথে কানেক্টেড থাকবেন। কারণ আপনি নিজে বই পড়ার সময় নাই, আপনি মনে করতেছে এমনি আপনার জ্ঞান ঢুকে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। এটা অনেক কিছু ফেসবুক থেকে শেখা আছে। কারণ ফেসবুক থেকে আপনি চ্যাটিং করিয়া মানে ভালো লাগাটা খালি দেখলেন, কিছু শিখলেন না। অনেক রকম কাহিনী আছে, কিন্তু সব কাহিনী কিন্তু সত্য না। অনেকের মতো করে কাহিনী বানায় লিখে ফেলে, গিয়ে দেখবেন যে এখানে অর্ধেক সত্যি অনেক সত্য না। আপনাকে জানতে হবে কোনটা সত্যি। আর সবচেয়ে বড়, আপনি গুগলে গিয়ে আপনি জেনে নেন কোন ব্যক্তির জীবনী কিংবা আরও কিছু, এটা আপনি নেন। নলেজেবল না হলে আপনি টিকে থাকতে পারবেন না, এটা মাথায় রাখেন। অলরাউন্ডার, আমরা ছোট্ট করে ইয়াং জেনারেশনকে যদি বলি অলরাউন্ডার কি, 90% উদাহরণ দিবে। ধরেন ক্রিকেটের ক্ষেত্রে যে ভালো বল করে আর যে ব্যাট করে, দুইজনই, একটা প্লেয়ার দুই জায়গায় ভালো, ভালো বলার, ভালো ব্যাটসম্যান, হি ইজ অলরাউন্ডার। এটা একটা কমন উদাহরণ। আমি যে অলরাউন্ডার কথা বলবো, ধরেন আমি একজন লিডার, পলিটিশিয়ান, একটা চিঠি ড্রাফট হচ্ছে, আমার জানতে হবে যে এই চিঠিটা একটা, অনেক সময় অনেক অনুষ্ঠানে কিন্তু মানে দাওয়াত দিতে হয়, মানে ইনভাইটেশন করে, ইংলিশ কিংবা বাংলা। সেটা যদি না জানে, এমন লোক আইনা সে একটা দিল, এখানে ভুলভাল শব্দ লিখলো, বাক্য লিখলো, এটা তো হবে না। যে অনুষ্ঠানে আমার মতো লোক চিফ গেস্ট থাকবে, কিংবা আমার থেকে বড় পর্যায়ে কোনো মন্ত্রী থাকবে, কিংবা কোনো অনুষ্ঠানে সচিব আসবে, আরও অন্য লেভেলে ইউএনডিপি অমুকের প্রতিনিধি, সেই চিঠি ভুল হলে তো হবে না। তো এটা নলেজ নিজেরই থাকতে হবে। মানে আপনি বলতে পারেন না না আমার এক্সপার্ট লোক আছে, সে আমাকে টাইপ করে দেবে, আচ্ছা দে, কিন্তু তার ভুলটা যদি আপনি ধরতে না পারেন তাহলে তো হবে না। দেখবেন যে ছোট্ট একটা ভুল হয়ে গেছে। তারপর আমার পলিটিক্সে ব্যানারে কি লিখতে হবে, হ্যাঁ, তারপর যে সাংবাদিকদের বলতে হবে, মানে সব কিছুতে যদি আপনার নলেজ থাকে, যে এখানে কি খুব ভালো বক্তা হইলে হবে না, কিছু মানুষকে আনতে হবে যাদের প্রতি ফেস ভ্যালু আছে। যেমন জুয়েল আসতেছে, তার কথা শুনতে ভালো লাগবে, যে এরকম যুদ্ধে সে যুদ্ধ করেছে, তার গল্প শুনলে আমি খুব চিন্তায় আছি যে তাকে আমি 1 ঘন্টা থামাতে পারবো কিনা। সে জন্য শুরু করে এই যে বলতেই থাকে, আমারও শুনতে ইচ্ছা করে, আমি কতক্ষণ তাকে সময় দিতে জানি না। তো এরকম কিছু মাথায় থাকে যে তার কাছ থেকে কি শিখবো জানি না, ওনার মতো লোক দাঁড়িয়ে থাকলে তার কথা শুনতেও ভালো লাগে। তা আমি যখন অনুষ্ঠান সাথে, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হয় যে না, সব রকম ম্যাটেরিয়ালস দিয়ে অনুষ্ঠান কন্টেন্ট যেন থাকে, মানুষের ভালো লাগাটা যেন থাকে। সেজন্য তাকে লাঞ্চে পরে দিয়েছি, যাতে উনি ওই সময় আসতে আপনারা যত একটু কষ্ট করে তাদের শুনেন। তো সব ব্যাপারে থাকলে, যে এটা প্রজেক্টর থাকলে এটা আরও আকর্ষণীয় হবে। আমার মাথায় যখন থাকে আমি অনুষ্ঠানটা সেরকম, তারা আসবে, তাদেরকে একটা কেস না দিলে এটা মানায় না, এরকম একটা ভালো অনুষ্ঠানে আসছে, তার সম্মান তো আছে। তো এইগুলোকে অন্য লোক করে দেবে, আমাকে তো প্ল্যানটা করতে হবে। সেজন্য মানে সব কিছুতে কম বেশি নলেজ একজন লিডারে থাকলে একটা অনুষ্ঠান সার্থক হবে, এতে কোনো সন্দেহ নাই। ক্যারিসম্যাটিক, অসাধারণ প্রতিমা। অলরাউন্ডার ক্যারিসম্যাটিক পার্থক্য কি? ধরেন আমরা যেটা করি, এখানে একটা হট্টগোল লেগে গেছে, গ্যাঞ্জাম লেগে গেছে, এইটা কন্ট্রোল করা ক্যাপাসিটি একটা লিডারে থাকতে হবে। ওই সব ক্ষেত্রে আমরা কী করি, ধরো আমার একটা পদ আছে, আমার কনভিন্সিং ক্যাপাসিটি আছে, আমি একটা বুঝে বলতে পারবো কী সমস্যা হচ্ছে, আমি 1 মিনিটের মধ্যে রুলিং দিয়ে দেবো, হাউস ঠান্ডা হয়ে যাবে। এইটা বলে মানে ক্যারিসম্যাটিক লিডার। আরও একটা ব্যাপার আছে, আপনি দেখতেছেন যে এখানে যেটা নিয়ে ঝামেলা হচ্ছে, এটা নিয়ে কেউ পাত্তাই দিচ্ছে না, কিন্তু আপনি বুঝতে পারলেন যে এই সমস্যাটা এটা, ওইটা তাৎক্ষণিকভাবে আমি দাবি বলবো যে ঠিক আছে, ওকে আপনি এটা চান, ওকে এটা হবে। আমরা কিন্তু অনেক রকম আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তৈরি হয়েছি, তো কোথায় কি বলে এটা ম্যানেজ করতে হবে সেটা আমরা জানি। সেজন্য আমাদের ইন্টারনাল কিছু ক্যারিশমা কিন্তু আছে,
যারা আমাকে চিনে জানেন, আমি লিওদের কথা বলবো, এরা জানে। মানে স্যারকে এটা বলবো, স্যারকে বলে এটা ধমক খেতে হবে, এটা বলা যাবে না, কারণ এটা ভালোটা আমি বলতেছি, স্যার খারাপটাও জানে, অতএব এটা স্যারের কাছ থেকে পাশ করা জানে। তো ওই জিনিসগুলো কিন্তু আমরা বুঝি যে না, লিডারের ক্যারিসমেটিক গুণ থাকতে হবে, এবং তা না হলে সে টিকে থাকতে পারবে না। টাইম ম্যানেজমেন্ট, এখানে যারা লায়ন লিডার আছে, যদি বলে যে লিডারশিপে 1 নম্বর গুণ ডাক্তার সালাউদ্দিন কোনটা, এখানে এখানে 100% বলবে, এখানে 10-15 জন আছে যে স্যার মানে ইউ আর দ্য বেস্ট টাইম ম্যানেজমেন্ট হোল্ডার ইন বাংলাদেশ, যে এই সময়ের মধ্যে সবগুলো হবে। হ্যাঁ, এটা আমি দাবি করি না, আমার লিও যারা সিস্টার ব্রাদার আছে তারা এটা মনে করে, কারণ তারা অনেক অনুষ্ঠান দেখছে যে সকাল থেকে রাত পর্যন্ত একটা গোটা কন্টিনিউয়াস, কোনো অনুষ্ঠান মিস হয় না। এবং কেউ কিছু বললে, ধরেন একজন স্পিকারকে নামাইতে পারতেছি না, আমি কি করি, এরকম একটু বলি, সে পাত্তা দিচ্ছে না, এরকম দিয়ে একবার বলার পরে তখন সে আস্তে করে নেমে যায়। এরকম অনেক জীবনে হয়েছে। আমাকে এটা ম্যানেজ করতে হবে, কারণ এটা পরে নেক্সট বক্তা আছে, আমি একজনকে 1 ঘন্টা দিব, আরেকজনকে 5 মিনিট দিব, সেটা তো হয় না। টাইম ম্যানেজমেন্ট হলো আমার যা ইচ্ছা, স্বপ্ন, টার্গেট সব কিছু এখানে ফুলফিল হবে। একটু এদিক সেদিক হইতে পারে, সেটা বাস্তবতা, বাংলাদেশের কনটেক্সটে চলে, এত টাইম মিলে সব করা যায় না, কিন্তু সব কিছুই সকাল 9টা শুরু হয়ে আমার 5টা, 5:30 সেটা 6টার মধ্যে শেষ হয়েছে, কোনো কন্টেন্ট বাদ পড়ে নাই, কোনো শিডিউল বাদ নাই। দিস ইজ কল গুড ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। এবং এটা একটা লিডারের থাকতেই হবে, এবং এটা আমি খুব স্ট্রংলি মেনটেন করি, এতে কোনো সন্দেহ নাই। আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস কেন দরকার? আপনি যাই করবেন আত্মবিশ্বাসের সাথে যদি বলেন তাহলে এটা কাজে লাগবে। আর আত্মবিশ্বাস কখন হয়? যখন যদি আপনি এই গুণগুলা থাকে, আপনি এখানে আসছেন, আপনি সমস্ত প্রস্তুতি নিয়ে আসছেন, আপনি লিডারশিপ নিয়ে বলতে আসছেন। আমাকে একটু রাতে চিন্তা করতে হয়েছে, রাতে ঘুমানোর আগে, যে 1টার পরে যে আমি কালকে কি কি পয়েন্টগুলো বলবো, আমি একটু হাতে লিখছি, টাইপ করছি, তারপর 2টার পরে ঘুমাইতে গেছি। তো আপনি যখন একটু হোমওয়ার্ক করবেন তখন কিন্তু কনফিডেন্টটা বেশি থাকে, যে আমি এটার পরে এটা বলবো, এটার পরে এটা বলবো, এটার সাথে এই গল্পটা বলবো। এটা একটা প্ল্যান না থাকলে এটা হয় না। আমি একটা হিউম্যান বিং, আমার এখন বয়স হয়েছে, আমি ইচ্ছা করলে একদম মুখস্থ গদবোধ করে, কারণ আমি তো একটা প্রফেশনাল এরকম ট্রেনার না যে আমি দেশে বিদেশে এসব ট্রেনিং দিয়ে বেড়াচ্ছি। তো সেই কনফিডেন্টটা না থাকলে আমার বক্তৃতা শুনে মনে হবে উনি যা বলতেছে কনফিডেন্টলি, উনি এটা বলতেছেন, উনি এটা করবে। এবং কোন কথাটা বেশি গুরুত্ব দিব, কোনটা কম দিব, ওইটা আমার বক্তৃতার মধ্যে থাকে। আপনি বক্তৃতা শুনলে বুঝবেন যে উনি আসলে 10-12টা পয়েন্ট বলছে, কিন্তু 3-4টা পয়েন্টকে হাইলাইট করছে, এবং ওগুলো আগে বলবো। তো কনফিডেন্ট না থাকলে, কনফিডেন্ট মানুষের জীবনে সাকসেস হয়। যারা পড়াশোনা করতেছে, ওই যে একজন বললো যে আমার অনেক প্রস্তুতি থাকে কিন্তু আমি লিখতে গিয়ে ভুলে যাই। তা আপনার যদি কনফিডেন্ট থাকে তাহলে তো আপনি ভুলবেন না। মেডিকেলে হয় কি, আপনি নিচে পড়েন, আরেকজন পার্টনার থাকে, ছেলে হোক মেয়ে হোক, তার সাথে ডিসকাস করে, আমি তাকে বলি, সে আমাকে বলে। আর মেডিকেলে কিন্তু ভাইভাই অলমোস্ট 70%, 80% রিটার্ন একটা হয়, কিন্তু সব কিছু ভাইবা। মানে এফসিবিএস একটা পরীক্ষা আছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা। এমআরসিপি ইংল্যান্ডে আছে, এটা মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় ডিগ্রি, কিন্তু ওইখান থেকে এক্সামিনে এসে বলছে যে আমরা নিশ্চিত পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা এফসিপিএস, বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট একটা পরীক্ষা। সেই পরীক্ষা মূলমন্ত্র কি জানেন? আপনাকে 40টা 50টা প্রশ্ন করা হবে, একটা প্রশ্ন পারবেন না, আউট, আপনি এই বছর ফেল। অথচ সে 5 বছর আগের থেকে প্রস্তুতি নিয়ে, 2 বছর ট্রেনিং নিয়ে 5 বছর 7 বছর পরে আসছে, কিংবা এটা 3rd টাইম পরীক্ষা, আবার সে ফেল করলো, আবার পরীক্ষা দিচ্ছে। এইটা যুক্তি হলো আপনি হিউম্যান বডি নিয়ে কাজ করছেন। আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেই রোগীটা আপনার সামনে আসছে, এই রোগীটা ম্যানেজমেন্ট আপনি করতে পারলেন না, রোগীটা পেশেন্টটা মারা গেল, তার মানে কি আপনি জীবন নিয়ে ছিনিমিনি? এটা তো হইতে পারে না। এটা আপনার 100% আপনার জানতে হবে। এখানে 90%, 80% বলে কোনো শব্দ নাই। এবং যারা 100% অ্যান্সার দেয় তারা এফসিপিএস পাস করে। এবং এফসিপিএস ডাক্তার দেখলে মনে করবেন সে খুব ভালো ডাক্তার, আপনি নিশ্চিন্তে তার কাছে যে কোনো পেশেন্টের জন্য যেতে পারেন। আমি মনে হয় আজানের জন্য একটু 30 সেকেন্ড বিরতি দিই।
এরপরে আমার হলো ইনোভেটিভ। এই যে ম্যাডাম, আপনি একটু খুশি হইলেন যে আমি একটু রেস্ট নিচ্ছি? মানে শিউলিয়া তো খুশি কেন? এই সাবিনা সিদ্দিকা, ওনা আইটি সলিউশনের লাভলু এক ভদ্রলোক আছেন, ওনার মিসেস। এখানে অনেকে আছে আইটি সলিউশন থেকে, তারা বিভিন্ন কোর্স করেছে। আইটি সলিউশন সাভারের নাম শুনেছে কয়জন? এটা হাত তুলেন। অনেকে ট্রেনিং করেছে। ওকে, উনি গতকাল এসে বলছে আমি একটু থাকতে চাই। আমি আচ্ছা থাকেন, সমস্যা নেই। ছেলেদেরও অনেককে আমি চিনতেছি, পলিটিক্যাল লোক যে কেন আসছে, এই বাবুল, জাহাঙ্গীর, কাশেম, হ্যাঁ, ছাত্র দলে অনেক নেতা, আমি বুঝতেছি না কেন এইসব সময়টা নষ্ট করলি তোরা। ছেলেদের মধ্যে মনে হচ্ছে আমি 20-30 জনকে চিনতে পারছি, মেয়েদের মধ্যেও হয়তো 20-30 আর একটু বেশি 40 জনকে। মনে করবো যে কেন আপনি এত মেয়ে চিনেন কেমন? কেন এদের তো বিভিন্ন জায়গায় আমি দেখছি এরা কাজ করতেছে। আচ্ছা, ইনোভেটিভ। ইনোভেটিভ হয় কি? ট্র্যাডিশনাল নিয়মের বাইরে নতুন কিছু করা। আমি এটা সবসময় করতে চাই, এমন কিছু করতে চাই এটা আগে হয় নাই, এরকম ট্রেনিং আগে হয় নাই। নতুন কি করতে হবে, অথচ যেটা পাবলিক কিংবা যারা অডিয়েন্স তারা পছন্দ করবে, সেই ইনোভেটিভ প্রসেস যেটা অডিয়েন্স সমর্থন করে। আপনি একটা গায়ের জোরে ইনোভেটিভ জিনিস করলেন, এটা কেউ খাচ্ছে না, আপনার নিজের ব্যক্তিগত ভালো লাগা, এইটাকে কিন্তু আমি ইনোভেটিভ বলবো না। সেটাকে বলবো যে আপনি যুগের সাথে তাল মিলিয়ে এমন একটা জিনিস সামনে আনলেন, এটা সবাই পছন্দ করতেছে। এবং এটা আমার একটা বড় গুণ। আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি এবং লায়েন্সে গিয়ে এক্সপেরিমেন্ট করে অনেক সুযোগ পেয়েছি। হ্যাঁ, এই লেখালেখি করতে গেলে পেয়েছি। শেখ হাসিনা 17 বছর তো আমরা পালিয়ে ছিলাম, বাসায় লেখালেখি করেছি, অনেকের সাথে অনেক গল্প করেছি, পেশাল করেছি। তো সেই সব থেকে ইনোভেটিভ চিন্তাটা, অনেক বই পড়েছি, সেক্ষেত্রে থেকে ইনোভেটিভ চিন্তা আসছে। এবং নতুন কিছু করা, সৃজনশীল, সৃষ্টশীল, যেটা আপনার একদম নিজস্ব, আগে কেউ করেনি। যেমন আজকে এখানে অনুষ্ঠানটাকে ইনোভেটিভ কি, ধরেন এই যে আমরা যাদেরকে এনেছি তাদেরকে, এই যে আপনাদের যারা প্রশ্ন উত্তর যে একটু পরে 5 মিনিট পরে শুরু হবে, আপনারা যারা প্রশ্ন করবেন তাদেরকে আমার নিজের লেখা একটা বই দিব। এটা কেমন লাগবে যে আমার লেখা একটা, আপনার একটু সাংস্কৃতিক পর্ব 15 মিনিটে আপনাদের জন্য এটা আমরা যেটা নৃত্য রেখেছি, খারাপ লাগবে না। তো এই যে এগুলো আমরা প্ল্যান করেছি যে না, কিছু কিছু জিনিস সেখানে থাকতে হবে। এবং আমরা আরও চিন্তা করেছি যে অনেকে আগ্রহ প্রকাশ করছে যে আমরা এখানে একটু থাকবে। অনেক জায়গায় আমি স্ট্রিক হয়েছি যে না, রেজিস্ট্রেশনে থাকতে না, কিন্তু যে কিছু সম্মানীয় ব্যক্তি, এই যে আমার ওয়াইফ, কারণ সে থাকলে আমি কি থাকতে দিব না? দিব তো। তারপর ওই যে ওইভাবে আসছেন, এই যে আমাদের ভূগোলের টিচার মনিরুজ্জামান হিবলু, MM চাকলাদা মহিলা কলেজে, সে তার কয়েকজন স্টুডেন্টকে নিয়ে আসছে হেল্প করার জন্য। আমি বলছি তুমিও থাকো, একটা টিচার দেখো, শিখো। এই যে সিনি আফরোজ ম্যাডাম, তাকে ইনভাইট করেছি। দেখেন দেখেন আমরা তো একসময় এই কলেজে আমি গভর্নমেন্টের সভাপতি ছিলাম, থাকেন। এই যে জাহিদ আসছে, জাহিদ তো NTV, আমারও তো অনেক কিছু ব্যাপার আছে। জাহিদকে তো আমরা মিডিয়াকে একটু ভয়ও পাই, এমনি জাহিদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো। আচ্ছা জাহিদও থাকুক, সমস্যা না, আমার কোনো আপত্তি নেই। তো এই যে এইসব কিছু কিছু অ্যালাউ করতে হয়, আমরা চেয়ার খালি রেখেছি, থাকুক, আরও 2-1 জন আসলেও তাকেও সুযোগ দিব।
পারসেপশন অ্যান্ড সাইকোলজি অফ পিপল, এটা আমি মেনটেন করি। তো এখানে এটা কি চাচ্ছে এটা আমাকে ফলো করতে হয়েছে। কায়েম সাহেব বললেন না যে আপনার মনের মধ্যে কি আছে, বেশিরভাগ আমি বুঝি। আমি হয়তো তার মধ্যে এত বুঝি না, কিন্তু একদম কমও বুঝি না। আমি মানুষের সাইকোলজি বুঝি, এবং অনেক ক্ষেত্রে দেখি যে ও খুব অ্যাগ্রেসিভভাবে মাইক দিচ্ছে, হয়তো তাকে মাইকই দিব না, বললাম যে না না উনি আমার বিরুদ্ধে করবো, আরেক দিকে মাইক দিয়ে দিই। আমরা ভালোটাও বুঝি, খারাপটাও বুঝি, বাট আমি পজিটিভলি সবসময় ভাবতে চাই। মানুষের সাইকোলজি পারসেপশন না বুঝে ভালো লিডার হইতে পারবেন না। একটা লোক হন্য হয়ে দৌড়ে আসছে, সে প্রোটোকল মানতেছে না, কিন্তু আমি বুঝছি সে বিপদে পড়ছে, কারণ তাকে তো এটা কনসিডার করতে হবে। তো ওই যে মানুষের মাইন্ড বুঝে যে দেখেন আসলে সে সত্যি মানে বিপদে পড়েছে, তাকে হেল্প করতে হবে, তখন এত প্রোটোকল, আমি টায়ার্ড, আমি রুমে আছি, এই তুই এখনো ঢুকছো কেন, এইসব এত কিছু করা যাবে না। এইগুলাকে ওন করতে হয় যে আমি একজন হিউম্যান বিইং, মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তার বিপদ থেকে আগে বাঁচানো দরকার। এই সাইকোলজি বুঝে কাজ করা, এটা লিডারশিপ যদি থাকে এটা খুবই কাজে লাগবে। সেন্স অফ প্রপোর্শনাল, ধরেন আমি 5টার সময় আসছি, আইসা 15 মিনিট একটা লেকচার দিলাম, এটা কোনো কাজে আসবে না, কারণ আপনারা সারাদিন শুনে শুনে সো টায়ার্ড, আপনি এখন বাড়ি যাবেন। ওই 5টার সময় আমি কিন্তু 15 মিনিট, আমি বললে 2 মিনিট বলবো, কারণ আপনাকে যত আগে ছেড়ে দিব তত। এইটা হলো সেন্স অফ প্রপোর্শনাল, সময় বুঝে মানে বাস্তবতা বুঝে সেই কাজটা করা, যে কাজটা অডিয়েন্স পছন্দ করতেছে। আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানদের পার্সেন্টেজ বলতে চাই না, বেশিরভাগ এই জিনিসটা নাই। ধরেন কত নাই, মজা করে বলি মোর দেন 80%, এই বেশি পার্সেন্টেজ আমার জানা নেই। এই নাই, এই আইসা মাইক নেই, ইচ্ছা মতো 1-1.5 ঘন্টা পেশাল ভাবে শুনেন না শুনেন, পিছন দিক দিয়ে অর্ধেক খালি হয়ে গেছে, তাতে অসুবিধা, কিন্তু ওনার মাইক ছাড়বে না। এটা একটা ব্যাপার, কারণ আমার এই মাইকটাই জীবনের সব কিছু। এত বছর ভোটে নির্বাচিত হয়ে মাইক পেয়েছি, এই মাইক ছাড়লে হবে বলেন? তো ওই সেন্স অফ প্রপোর্শন থাকতে হয়, এবং যাদের সেন্স অফ প্রপোর্শন থাকে তারা গুড লিডার, এবং তাদের লিডারশিপ আজমও থাকে। আর লাস্ট হইল এক্সপিরিয়েন্স। আপনার এত কিছু যাওয়া হবে, সে তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ধরেন আমি 2 বার এমপি ছিলাম, 17 বছর কিল গুতা লাথি গুতা খাইছি, আবার এমপি, এখন আমি একটা এক্সপিরিয়েন্স পাচ্ছি না। এখন আমার বয়স অনেক বেশি, আর না বয়স নাকি বলতে নাই, আমাকে মেয়েদের বয়স বলতে নাই, ছেলেদের বয়স তো বলার সমস্যা নাই, তাও 60+। তো এখন আমি এক্সপিরিয়েন্স ম্যান, এত কিছু চড়াই উত্তার, 5টা ইলেকশন করলাম, 3 বার এমপি হলাম, জেলে গেলাম 3 বার, মামলা ছিল 70-80টা, কত রকম অভিজ্ঞতা, সীমা পরিসীমা নাই সেই রাজনৈতিক অভিজ্ঞতা। তা আমি তো অনেক এক্সপিরিয়েন্স পার্সন, অনেক জীবনে লক্ষ লক্ষ বক্তৃতা দিয়েছি বলবো না, হাজার হাজার বক্তৃতা দিয়েছি, বিভিন্ন ফোরামে, বিভিন্ন স্টাইলে, কোথাও আধা ঘন্টা, কোথাও 2 মিনিট, কোথাও 1 মিনিট। তো সব রকম অভিজ্ঞতা আছে। তো যাদের এরকম অভিজ্ঞতা আছে তো তারা তো ভালো বলতেই পারবে, কারণ অভিজ্ঞতা একটা লাগে। কিন্তু আপনি দক্ষতা যোগ্যতা অর্জন না করে অভিজ্ঞতা অর্জন করে কোনো লাভ হবে না। ওইটার সাথে অভিজ্ঞতা সংযোগ দিলে ওইটা আপনি অনেক বেশি ফ্লারিশ হবে, আপনার নেতৃত্ব অনেকদিন টিকে থাকবে। হ্যাঁ, শুরু হচ্ছে আমাদের 15 মিনিটে প্রশ্নোত্তর পর্ব। যারা প্রশ্ন করবেন হাত তুলবেন, প্রশ্ন শেষ হয়ে গেলে, আমার উত্তর শেষ হয়ে গেলে পিছন থেকে বই নিয়ে আসবেন। এখানে আত্মজীবনী, এক জীবনে আমি, সেটা একটা ফোল্ডার আছে, কিছু ভ্রমণ কাহিনী আছে, জেলের কাহিনী আছে, রাজনীতি বই আছে, আমি বারবার বলেছি। দেন ওই যে ওই ভদ্রলোককে দেন, সে অনেক আগে হাত তুলেছে, এখানে একটা মাইক আছে, নিয়ে যাও, 2টা মাইক 2 দিকে, তাড়াতাড়ি কাজ করো। দেন বলেন। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। একটা বই লাগবে। আচ্ছা ঠিক আছে। মেয়েরা হাত তুলে না কেন? হ্যাঁ এই যে আপনি, হ্যাঁ তুলেন, সবুজ, ওনাকে মাইক দেন। আমার একটা বাতিক আছে, পরিচিতি, পলিটিক্যাল লোকদের কিন্তু আপনি এটা কম ফেস করবেন। আর তোমরা তো আমার সম্বন্ধে জানো, তোমরা মানে কি প্রশ্ন করবা, বই থাকলে এমনি নিয়ে নিও, প্রশ্ন লাগবে না। বলেন। আসসালামু আলাইকুম স্যার, আপনি তো, নামটা বলেন। আমার নাম ইসরাত জাহানিমা। আপনি তো সকল বিষয়ের অভিজ্ঞতার উপরই বিভিন্ন বই লিখেছেন। হ্যাঁ বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে, জুলাই আন্দোলনে আমাদের যে একটা যুদ্ধের মতো অবস্থা সৃষ্টি ছিল বা ফলাফল স্বরূপ, এই বিষয় নিয়ে আপনি কবে বই লিখছেন? এটা নিয়ে আমার চিন্তা ভাবনা আছে। আমি সাভারে যারা শহীদ হয়েছেন তাদেরকে নিয়ে আমি একটা বই লিখতে চাই। কিরকম বই?
তখন এখন পর্যন্ত আমার চিন্তা আছে তাদের ফ্যামিলির কাছ থেকে আমাদের বায়োডাটা নিয়ে, বায়োগ্রাফি নিয়ে ওইটা সংযুক্ত করে, এবং তাদেরকে আমি এ পর্যন্ত অনেক রকম সহযোগিতা করেছি, তাদের পাশে ছিলাম। এর মধ্যে সেগুলোতে- আমি অন্যতম আহতদের ঠিক আছে, মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তুমি আছে, একজন ধন্যবাদ। জুলাই যোদ্ধা, তোমার স্যার। এখনো অসুস্থ, তোমার ইনজেকশন চলছে। জি, আমার স্যার। এখানে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশনের কন্ট্রিবিউশন আছে। আমি তোমার হয়ে আমি আমি এটা বলে দিলাম। একটু সময় নিচ্ছি, না বললেই না। আমি সি ক্যাটাগরির একজন জুলাই যোদ্ধা। তো স্যার, আমার জীবনে আমি এখনো ভ্যাকসিন নিচ্ছি, কেমো ভ্যাকসিন। তো আমি যে টাকাটা ভ্যাকসিন মানে ভাতা হিসেবে পাচ্ছি, তা হয়তো আমার প্রতি মাসে 1টা কি 2টা ভ্যাকসিন হয়, বাকিটা সম্পূর্ণ স্যার প্রোভাইড করছেন। আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের মতো যারা জুলাই যোদ্ধা আছে তারা অনেকেই অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, হয়তো পারিবারিক অবস্থা বা সংকোচের কারণে বলতে পারে না। তবে আমার দেখা, আমি কুমিল্লার হাসনাত আব্দুল্লাহর নাম নিয়ে বলছি, ওখানকার লোক হয়েও আমি বলবো সাভারে থেকে আমি যে সেবাটা পাচ্ছি সেটা আমি কুমিল্লা থেকেও পাইনি। তো স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা, আর আমাকে বলতে দেওয়ার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আল্লাহর রহমত আর স্যারের উসিলায় আরো দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ওই যে এরকম এরকম হাত দিচ্ছে, দেন ওনাকে মাইকটা দেন। এই দাও, এই যে দাঁড়িয়ে এসে তাকে দাও মাইকটা। আসসালামু আলাইকুম, বলেন। আমার নাম জুবাইর হোসেন জয়, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল এই, সায়েন্সে ব্যাচেলর করছি। যে বলেছে বই নিয়ে আসো, পিছিয়ে আছে বই, যে প্রশ্ন করবে সে বই নিয়ে আসো। আর যাও ওখানে, ওনাকে ওই বইটা দাও, উনি যেটা চাচ্ছেন। স্যার, আমার প্রশ্নটা আপনার কাছে সরাসরি, সেটা হচ্ছে যে আপনি 3বারের সংসদ সদস্য, একটু মানব সেবা ফেরিওয়ালা বইটা পৌঁছে দাও, উনি যেতে পারবে না, দাও। হ্যাঁ, বলেন। আপনি 3বারের সংসদ সদস্য হয়েছেন এবং আপনাকে অভিনন্দন। আপনি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেখানেও মানে বিশেষ ব্যবধানে, বড় একটা ব্যবধানে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো আমার কাছে আপনার প্রশ্ন, আপনি 90 দশক থেকেই সম্ভবত খুব আর্লি যে সংসদ সদস্য হয়েছেন। তো আমার কাছে তখন আমার বয়স 34, আমি যখন 96 এমপি হলাম। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমি জানতে আর্লিও চাই যে বলা আসলে- যাবে না, লেটও বলা যাবে না। হ্যাঁ, বলেন। আমি জানতে চাই আসলে আমি কিভাবে, আপনি যেহেতু 34 বছর বয়সে সংসদ সদস্য হয়েছেন, আমি কিভাবে আপনার ওই জায়গাটা অ্যাচিভ করতে পারি কিংবা সংসদে যেতে পারি? ধন্যবাদ, এটাই আমার প্রশ্ন। এখন রাজনীতি করতে হলে দলের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করতে হবে। কিরকম? এই দলের প্রোগ্রামে থাকতে হবে, ঢাকায় যেতে হবে মিছিল মিটিংয়ে, তারপর সামনে কমিটি হবে। তোমার যদি গ্রহণযোগ্যতা থাকে, তোমার যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে কিংবা না থাকে, তুমি অনেক পরিশ্রম করলে, নেতার চোখে পড়লে সামনে তোমার কোনো একটা জায়গায় গুরুত্বপূর্ণ পদ দিবে, একটু একটু এগিয়ে যেতে হবে। আমি এগিয়ে গিয়েছিলাম, আমার একটা সুবিধা ছিল যে আমার বাবা এমপি ছিল 79-এ বিএনপি, এবং উনি মারা যান 90 সালে। 91-এ অন্য একজন এমপি এখানে ঢুকে পড়ে, নিয়ামতুল্লাহ সাবু। 96-এ 15ই ফেব্রুয়ারিতেও নিয়ামতুল্লাহ সাবু পায়। 96-এ দল আমাকে দেয় এবং জনগণ আমাকে ভোট দেয়। তাই আমি হয়তো পারিবারিক কারণে আমাকে যেটা দিয়েছে, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ড না থাকলে আপনার কষ্ট, পরিশ্রম, শ্রম ছাড়া আপনি এগিয়ে যাওয়া কঠিন হবে। আপনি লেগে থাকবেন। আপনি জানেন এই যে আমার আজকে স্লোগান, লার্ন টুডে লিড টুমরো। আবার দেখো এটা, লার্ন টুডে লিড টুমরো। তুমি যেটা শিখবে সেই জগতে নেতৃত্ব দিবে। এটা আমি লায়েন্সের গভর্নর যখন ছিলাম, এটা আমার লোগো ছিল। সেশন 1 মানে আজকে প্রথম ট্রেনিং সেশন। এরপরে আমরা ফিমেল এন্টারপ্রেনারশিপ, তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং, এরকম একটার পর একটা চলতে থাকবে 2 মাস পর পর। লার্ন টুডে লিড টুমরো খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আমার একটাই পরামর্শ, আপনি লেগে থাকেন, দলে ইনভলভ হন, আপনি যে দল করতে চান সেই দলে লেগে থাকেন। আর আমাদের দেশে বাস্তবতা কনটেক্সে বড় দলগুলোর থেকে নমিনেশন পেলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ মানুষ তো প্রতীকে ভোট দেয়। ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, কিংবা এখন যদি শাপলাকুলি ভালো একটা অবস্থানের সামনে যেতে পারে। এখন 6টা সিট আছে সংসদে আউট অফ 300, আর ফিমেল যেমন হয় 2টা, আমি দেখলাম 8টা। তো সেই ব্যাপারগুলো হলো যে বড় দলে তো সব খালি ব্যক্তির উপর আসে না, সাধারণ মানুষ প্রতীকে ভোট দেয়। তাই আপনার বিজয়ী হওয়া সহজ হবে। কোনো একটা দলকে চয়েস করে এখন থেকে নেমে পড়েন, লেগে থাকলে। আর অনেক সময় ভাগ্যের ব্যাপার থাকে, কিন্তু পরিশ্রম না করলে ভাগ্যের কোনো জায়গা নাই। পরিশ্রম করবেন, আল্লাহ যদি চায় একসময় দেখবেন যে আপনি এমপি, আমি তো এখনো মন্ত্রী হতে পারেন, আপনি মন্ত্রী হয়ে গেছেন, তখন আমি খুশি হবো যে বলছেন। বই নিয়ে আসেন পিছন থেকে। নেক্সট কে কে বলছে? বুদ্ধি তোমার তো বলতে হলে, আচ্ছা
এই এই মহিলা বদি তোমাকে সুযোগ দিব, দাঁড়ান পিছনে, হ্যাঁ দাঁড়ান, তার পিছনে আমি আবার খেয়াল করেছি আগে কারা কারা বক্তব্য দেখাচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হয়। ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম স্যার, দুঃখিত আমার একটু অসুস্থতার কারণে কণ্ঠ এরকম। আমি রিয়া, আমি পড়াশোনার পাশাপাশি একটা স্কুলে শিক্ষকতা করছি। সাইফুল, খাবারটা দিয়ে দাও, কোনো ডিস্টার্ব হবে না, চুপে চুপে দিয়ে দাও। কেমন ইফিসিয়েন্স, তোমার খাবার দেওয়া শেষ হলে আমি ছেড়ে দিব, তখন তারা খাবে। কেউ হোড়াহড়ি করবেন না, যার যার কেমনে ম্যানেজমেন্ট করে আমি দেখবো। এতে প্রশ্ন তো চলতে থাকবে, প্রশ্ন তো পাবো, ডিস্টার্ব হোক, কিন্তু খাওয়াটা পাইতে হবে। ক্ষুধা আমারও লাগছে, কিন্তু মনে রাখে। বলে স্যার, আমার স্কুলে আমি যেটা দেখলাম একটা কিন্ডারগার্টেন স্কুল, তো এইখানে বাচ্চারা স্কুলে আসতেছে যেতেছে, মানে ওদের মধ্যে মনে হয় না কোনো ভদ্রতা আমি খুব একটা দেখতে পাচ্ছি। যে একটা ফর্মালিটিসের জন্য ওরা পড়াশোনা করতেছি, কিন্তু ওরা কেমন একটা শিখতেছে না অনেক কিছু। তো ওদেরকে আমরা কিভাবে লিডারশিপটা শিখাইতে পারি? দুঃখিত, আমাকে কখনো কখনো বসে এগুলা ম্যানেজ করতে হবে। আমার কাছে মনে হয় যে এবার সংসদে একটা প্রশ্নোত্তর কিংবা আমি করতে চাই যে আমরা অনেক ভালো ভালো স্টুডেন্ট তৈরি করেছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে যে তাকে যে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার ছিল সেটা আমরা শিখাতে পারিনি। তো এইটা একটা সাবজেক্ট হওয়া দরকার। আর আপনি যে পোস্টারটা করলেন স্টুডেন্ট নিয়ে, কি পোস্টার ছিল মূল কথা কই, মাইক দেন, মাইকটা সবাইকে নিন তার কাছ থেকে। ভালো পড়াশোনা করে না, শুনেন, এত কিছু উপকরণ চলে আসছে এবং সবচেয়ে ভালো উপকরণ হলো এই যে, আর কিছু লাগে না, শয়তানের মাথা একটা থাকলে মোটামুটি আর কিছু লাগে না। আর হলো কি, এইটা তো গার্জেনরা ডিল করবে, স্টুডেন্টরা ডিল করবে। এখানে আপনি যদি বলেন যে ভালো পড়াশোনা অনেক বাচ্চা করতেছে না, কিন্তু অনেক বাচ্চা ভালো পড়াশোনা করে ভালো রেজাল্টও করতেছে, দুইটাই সত্যি। অতএব এটা যার যা পরিবার, যার যা প্রতিষ্ঠান যদি ডিল না করে, এই ব্যাপারে যদি আরও কিছু স্ট্রিক্ট নিয়মকানুন না হয়, একটা ছেলেকে যদি আমরা ওয়েল এডুকেটেড ভালো রেজাল্ট তাদেরকে এনে দিতে না পারি, এটা কোনো কাজে আসবে না। অতএব এটা রাষ্ট্রীয়ভাবে করা দরকার। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো যার যা পরিবার, এটা দেখতে হবে। কারণ আপনার সন্তান যদি মানুষ না হয়, আপনি কোনো শিক্ষায় কাজে লাগবে না, আমি বলে দিলাম। চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। সেই জায়গায় সবাইকে নজর দিতে হবে। কোটি কোটি টাকার সম্পদ সব শূন্য হয়ে যাবে 10 বছরের মধ্যে যদি সন্তানটা মানুষ না হয়। অতএব এটা চেষ্টা করতে হবে, সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের কিছু কিছু কঠিন নিয়মকরণ, আর সেকেন্ড হলো পরিবার থেকে এবং প্রতিষ্ঠান থেকেও এই ব্যাপারে উদ্যোগী হইতে হবে যেন বাচ্চারা, সিস্টেমগুলোই বাজে, এই মুখস্থ সিস্টেম থাকতে হবে না। আমেরিকা অন্য সিস্টেম কি, আজকে পড়ে আজকে পরীক্ষা নিয়ে ছেড়ে দিল, এটা সেকেন্ড টাইম পড়তে হবে না। ক্লাসে লেকচার দিচ্ছে, লাস্ট 15 মিনিটে এক্সাম ফিনিশ, কিংবা অনলাইনে আপনি এক্সাম দিয়ে দিচ্ছে। কত রকম নিয়ম আছে আমাদের এই সে ব্রিটিশ আমলে এই এডুকেশন সিস্টেমকে। শুনতে সেজন ফারুক ভাই তো লাঞ্চ করে নাই নিশ্চয়ই, আপনি তো লাঞ্চ করে আসেন নাই, আমাদের সাথে লাঞ্চ করবেন এখন, সমস্যা? হ্যাঁ, এই কেউ প্রশ্ন করতে চান? 2-3টা প্রশ্ন। এত হাত তুললে হবে না, এত হাত তুললে হবে না। আমি অনেকক্ষণ ছেলেদের দেই নেই, খালি এই দিকে তাকিয়ে আছে, আমি এদিকে সরে গেলাম। হ্যাঁ, কাকে দেই কাকে দেই। এই 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 ছেলে, তুমি না প্রশ্ন করেছো? করো নাই? পিছনে পিছনে করো না, শিও। এই মাইক দাও, মাইক দাও। এরপরে আপনি। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। আমি মোহাম্মদ নুর আলম তানভীর। ঠাস ঠাস প্রশ্ন করেন, ঠাস ঠাস উত্তর দেব, সময় নাই। জি। প্রশ্ন হচ্ছে স্যার, আপনার তো আপনার এই জীবনে এতটুকু বয়সে অনেক চড়াই উতরাই পার করে এসেছেন, অনেক ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়েছে স্যার। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কতটুকু স্ট্রং ছিলেন, এবং আমরা আপনার মতো এতটা শক্ত বা স্ট্রং কিভাবে হতে পারবো, নিজের জীবনটাকে কিভাবে আগায় নিয়ে যেতে পারবো, সেই বিষয়টা যদি একটু বলতেন স্যার। শুনেন, প্রতিকূল অবস্থায় স্ট্রংনেসের থেকে ইম্পর্টেন্ট হলে বাস্তবতা কি। আপনাকে পুলিশ ধরতে আসে, পুলিশের সাথে তর্ক করার দরকার নেই, আপনি পালিয়ে যান, এটা হলো বাস্তবতা। এখানে আপনি স্ট্রংনেস দেখায় কোনো লাভ নাই। অতএব যখন যেটা করা দরকার, যখন ঝড় বৃষ্টির সময় মানুষ বাসায় বসে থাকে, ঝড়ে চ্যালেঞ্জ করে, সারা বাচ্চা ঝড়, তাহলে আমি আজকে দেখে নেবো কোন দিক দিয়ে আবি। তো সেইটা হলো ইম্পর্টেন্ট, রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া। এবং এইটা একদিনে হবে না, একটু একটু করে হবে। এবং যে ডিসিশনটা আমি রাইট মনে করি ওইটার সাথে আমি লেগে থাকি, ওইটার ব্যাপারে আমি
মানে ওখান থেকে আমি সরে যাব না, যে ডিসিশন নিচ্ছি এখন পলায় থাকতে হবে, আমি একদম পালাই থাকবো। তো সেইটা হলো ইম্পর্টেন্ট। স্ট্রংনেস আজেরা দেখালে হবে না, যেখানে স্ট্রংনেস দিয়ে মোকাবেলা করলে আমি বিজয়ী হব সেখানে স্ট্রংনেস দেখাবো। যেখানে স্ট্রংনেস দেখালে আমি মাইর খাবো, গ্রেপ্তার হব, আমার 3 মাস জেলে থাকতে হবে, ওখানে আমি স্ট্রংনেস দেখাবো না, ওখানে পলায় যাওয়া এসছে। এটা হলো বাস্তবতা। এই দেন ওনাকে মাইক দেন, মাইক দেন। বই নিয়ে আসো, যাও পিছিয়ে যাও। এই বই নিয়ে এসে একটা বিষয় বই দিবে না, বইয়ের দায়িত্ব কারা আছে একটু খেয়াল করো। জানা এটি একজনকে একটা বই দাও। প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম দেওয়ান মোবারক হোসেন, আমিও দেওয়ান বংশেরই ছেলে। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কিভাবে করেন যখন রাগ ওঠে, এই বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণ করেন? কারণ আমার নিজেরও প্রচন্ড রাগ, আমি জানি দেওয়ান বংশের এদের একটু রাগ বেশি থাকে, এই জিনিসটা আপনি কিভাবে ম্যানেজ করেন ভাই? এইটা আমি যদি এখন একটা বানায়া বলি, আমার ওয়াইফ এটা মানবে না, কেন আমার ওয়াইফ দেখে আমি টেলিফোনে কাকে কাকে ধমক দিচ্ছি। রাগ অনেক সময় কন্ট্রোল করা যায় না, রাগ ভালো লিডারশিপ দিয়ে রাগ থাকা উচিত না, কিন্তু আমি ওই জায়গায় আমার একটু ঘাটতি আছে, কখনো কখনো ভুলে টুলে রেগে যাই। আর কিছু কিছু বয়স হলে অসুখের সাথে রাগটা অনেক সময় খুবই খারাপ কিছু হয়। তো সেটা আমি বলবো, রাগ কমানো আমি কোনো সুনির্দিষ্ট বুদ্ধি দিতে পারবো না, কিন্তু নিজে চিন্তা করতে হবে। ওই যে কোয়ান্টাম, আমি একসময় কোয়ান্টাম করেছি, ওটা মূল মন্ত্র হলো আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। তো আপনি নিজে নিজেকে কন্ট্রোল করেন যে আমি আজকে একটাও রাখবো না। আপনি সারাদিন দেখবেন যে আপনি কালকে রাখছেন 5 বার, আজকে রাখছেন 1 বার, এরপর 2-4 দিন করার পর দেখবেন যে আপনার আস্তে আস্তে রাগটা সত্যি কমে গেছে। কিংবা যখন আপনি দেখবেন যে আমার খুব মেজাজ খারাপ হয়ে গেছে, আপনি তার সাথে হয় ফোনটা কেটে দেন, কিংবা তার ওখান থেকে আচ্ছা যা তোর সাথে কথা বলবো না, আপনি হেঁটে নিজে চলে যান। তাইলে আপনার রাগটা কন্ট্রোল করতে পারবেন, নিজের ওপর সেলফ কন্ট্রোলিং পাওয়ার বাড়ান, এছাড়া আর কোনো উপায় নেই। ফিমেলদের মধ্যে কে বলতে চান? আমি লিও মৃত্তিকা বলো, নুসরাত জাহান মৃত্তিকা বলেন। বদি প্রস্তুত, তোমার আসতেছে। ধন্যবাদ স্যার প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য। শোনো, এই সাইফুল, এই গেস্ট সাবিনা সিদ্দিকা আসেন, তুমি সামনে আসো। এদেরকে নিয়ে একটু খাবার খেতে যাও, আমি আসতেছি 5 মিনিটের মধ্যে। তোমাকে যে একটা কাজ করাতে চাচ্ছিলাম, ভাই আমার কেসটা নিয়ে আসো তো, একটু দাঁড়াও। মৃত্তিকা বলো, জিতা উপরে আসো। স্যার প্রশ্ন হচ্ছে, আমাদের জীবনে অনেক সময় আসে যেগুলো হচ্ছে আমাদের একটা লেসন দিয়ে যায়, তো সেই সময় দেখা গেছে আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক লো হয়ে যায়। তো সেই টাইমে আমাদের কি করলে আমাদের কনফিডেন্স একটা ব্যালেন্সে থাকবে? আমরা জানি এটা আমাদের দ্বারা হবে, সামনে অনেক কিছুই আমাদের দ্বারা হবে, বাট সামহাও আমরা এটা করতে পারি না। কনফিডেন্স বাড়ানোর বুদ্ধি হলো যে তোমার যেখানে তুমি এখন তো তুমি পড়াশোনা করতেছো পাঠ্য বই, তুমি হয়তো 4th ইয়ারে পড়ো ইডেনে, ঠিক আছে, তুমি যা পড়তেছো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো। তুমি এই ধরনের সেমিনার যেখানে সুযোগ পাও সেখানে গিয়ে শিখো। তুমি ঠেলা ধাক্কা বাবা মার কাছ থেকে পাচ্ছ, কিংবা প্রেমিকের কাছ থেকে ঠেলা ধাক্কা খাচ্ছ, এটা জীবনের অংশ হচ্ছে না, এটা তো কাজে লাগবে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে শিখলে তো পরিপূর্ণ হবা, তখন দেখো কোনো কিছু তোমার গায়ে লাগবে না। এটা সময় লাগবে, এটা শর্টকাট কোনো বুদ্ধি নাই। ম্যাচিউরড হওয়ার, কনফিডেন্ট হওয়ার কোনো শর্টকাট বুদ্ধি নাই। যদি তাই হইতো সবাই 3 বছরে কনফিডেন্ট হয়ে যেত, একজনের 20 বছর 30 বছর লাগতো না। কনফিডেন্ট হওয়ার জন্য সময় লাগে, ঠেলা ধাক্কা গুতা খাইতে হয়, নিজের বেসিক ঠিক থাকতে হয়, অনেক কিছু দেখতে হয়, শিখতে হয়, জানতে হয়, তাহলে হবে। ধন্যবাদ স্যার। আমাদের ট্রেনার যিনি, তিনি আজকে আমাদের মূল প্রাণ। এখন তাহলে তার হাতে শুভেচ্ছা স্মারকটা কাকে দিয়ে দেওয়ানো যায়? আপনারা অডিয়েন্সের পক্ষ থেকে একটু বলেন, আমাকে একটু সহজ করে দেন। আমার মনে হয় সবার উত্তরটা যেটা উত্তর সঠিক হয়েছে। ভাবিকে দিয়ে চমৎকার একটা কথা বলেছেন, ট্রেনার যার কাছ থেকে ট্রেনিং নিয়েছে, সবচেয়ে বড় ট্রেনার তার সহধর্মিনী, আমার মনে হয় এর চেয়ে ভালো আর যোগ্য কেউ হতে পারে না। রাজা চালায় রাজ্য, রাজাকে চালায় রানী। বরাবরই সেটাই হয়ে থাকে। আমি আমাদের মাননীয় এমপি মহোদয়ের সহধর্মিনীকে অনুরোধ জানাচ্ছি, তিনি যেহেতু আজকে আমাদের এই আয়োজনে ট্রেনার ছিলেন, তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য। ধন্যবাদ।
এই সাইফুল, এই গেস্টদের নিয়ে যাও লাঞ্চের জন্য, আমি 3-4 মিনিট পরে আসতেছি, প্লিজ নিয়ে যাও। এই বদির যাও, তুমি কি পোস্ট করবে না যাবা? জি আমি এই যে ম্যাডাম জুয়েলাস ভাই, ফারুক ভাই যান। এই আমি ওখানে আসতেছি, যাও হিব্রু যাও, দুপুরে যাও ওখানে যাও, তুমি ওখান থেকে চলে যাও, ব্যাগ ট্যাগ সব নিয়ে যাও, আমি আসতেছি, যাও। এটা কয় তলায় আমি তো জানি না, এই যাও হিব্রু যাও। হ্যাঁ বদি, তোমার প্রশ্ন কি করো? ঠিক আছে, আমি আর 3-4টা প্রশ্ন নিব, কিন্তু এত হাত টাট আমি দেখে তো তোমার প্রশ্ন নজরুল খুব ডিফিকাল্ট, আমি উত্তর দিতে পারবো না। বদি বলো। বদি যেটা রিকোয়েস্ট করেছে আমি এটা চেষ্টা করবো, কতটুকু পাবো জানি না, আমার শরীর টরীর ভালো না। আবার মাঝে মাঝে মনে হয় তোগা তো শিখাইলে যদি সবাই আমার মতো নেতা আছে, আমার গুরুত্ব কি থাকবো? নাজমা মনি, কবি, লেখক, শিক্ষক। আমি একদম এই কোথায় আমার পেজ থেকে 1 মিনিটে একটা ওই লিপু যেটা করছে দিয়ে দাও, এটা চলবে। আমি 15 মিনিটে একটা বিরতি দিব, তারপর আমরা খেয়ে আসতে বাকিটাও যাও, মানে খাওয়া। জি আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2টা প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে, আমরা অনেক সময় শেখার পরও বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারি না, এই যে একটা গ্যাপ থেকে যায়, সেটা ফুলফিল করার জন্য আমরা আসলে কি করতে পারি? 2 নাম্বার প্রশ্ন, আমি যেহেতু শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, আমার মতো অনেকেই আছেন এখানে, আমি একটা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আছি। ইদানিং বেশ কিছুদিন যাবৎ এটা সকল প্যারেন্টস এবং টিচাররা উপলব্ধি করতে পারবেন যে ছাত্রদের মধ্যে নৈতিকতার অবক্ষয় বা সামাজিক অবক্ষয়ের যে একটা ব্যাপার, সেটা খুব বেশি প্রচলিত এবং চলে আসছে ছাত্রদের মধ্যে, প্রায় প্রত্যেকেরই। এইটা রোধ করার জন্য আমরা আসলে কি পদক্ষেপ নিতে পারি, কি করতে পারি? আপনার সেকেন্ড প্রশ্নের আগে উত্তর দিচ্ছি। দেখেন, আমি কিন্তু আজকে কখন যেন বলেছি যে নীতি নৈতিকতা এটা একটা টপিক, একটা সাবজেক্ট থাকা দরকার। আমরা অনেক ভালো স্টুডেন্ট পাচ্ছি, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদের কাছ থেকে যে কন্ট্রিবিউশন ইন দ্য সোসাইটি অর ইন দ্য কান্ট্রি, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তো এইটা নিয়ে আমার কাছে মনে হয় মন্ত্রী মহোদয় একদিন আমি দেখছি সংসদে অনেক কথা বলেছেন। তো এরকম একটা কিছু করা যায় কি না, যেখানে নাম্বার থাকবে এবং সেইটা ভালো না করলেও কিন্তু আপনি বিপদে পড়বেন। তো সেরকম একটা বিষয় থাকা দরকার। আর যেটা আপনি শিখলেন সেটা বাস্তবে প্রয়োগ করার জন্য আপনার কনফিডেন্ট থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, আপনি রাইটটা কেন আছেন সেটা থাকতে হবে। যেমন আজকে এটা একটা নন পলিটিক্যাল অনুষ্ঠান, অনেকে আসছে, আমি তাদের জমি ঢুকতে দেই নেই যে না এটা অ্যালাউ করবো না, কারণ আমি মনে করছি যারা রেজিস্ট্রেশন করেছে তাদের জন্য অনুষ্ঠান, আমি সবাইকে অ্যালাউ করবো কেন? আরও অনেকে আসছে, ওনার সাথে কথা আছে, ওনার একটা সাইন করতে হবে, আমি কোনো পাত্তা দিইনি, কেন আমি এইটার মধ্যে ছিলাম, আমি ম্যাক্সিমাম সময় ভিতরে ছিলাম। তো আমি একটা জিনিস বুঝি যে এইটা যারা আছে তারা শিখছে আমার কাছ থেকে। তা আমি কি শিখাবো? আমি গল্প করবো, ফোনে কথা বলবো, আর কথম বকালে হেঁটে হেঁটে মানুষের সার্ভিস দিব? তো এই জিনিসগুলো বুঝতে হবে যে কোন ফোরামে কোন জায়গায় কীরকম কাজ করতে হয়। তো সেটা যদি একটু বুঝে শুনে আমরা চলি, তাইলে অনেক কিছু করা সম্ভব। আপনি যেটা শিখলেন সেটা বাস্তবে প্রয়োগ না করলে তো এই শিক্ষার কোনো মূল্য নাই। ধন্যবাদ নাজমা মনি, বসেন। থ্যাংক ইউ সো মাচ। এই চাকুরি স্কুলে প্রধান শিক্ষক বলেন। আমি না খেয়ে কিন্তু করতেছি, আমি 5 মিনিট পরে ঠাস করে দৌড় দিব যতক্ষণ আমার। আসসালামু আলাইকুম স্যার, আমি চাকুলিয়া সরকারি প্রাথমিক বই বিদ্যালয়, চাইলে কবি লেখক নিয়ে আসেন পিছন থেকে। আমি চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন আব্বাসী। স্যার আপনার প্রতি আমার একটা দুঃখ কি জানেন, চাকুলি এখন আমার নির্বাচনী এলাকার বাইরে, ফলে আমি অনেক কিছু যে আপনাকে বলবো, পরামর্শ দিব, আপনার স্কুলে আমি যাব, ভিজিট করব, চিফ গেস্ট হবো, সেই সুযোগটা কিন্তু অলমোস্ট নাই। বলেন আপনি। কিন্তু স্যার আমাদের কাছে অলমোস্ট আছে। আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করেন যদি আপনাকে সেভাবে এখনো ঠিক আছে, আপনি প্রশ্ন করেন। স্যার আমার কোশ্চেন হচ্ছে যে আপনি আমাদের একজন শিক্ষক বান্ধব একজন মানে ব্যক্তিত্ব, তো সেই হিসেবে আপনি আমাদের প্রাথমিক শিক্ষার জন্য, আমাদের বিশেষ করে আমাদের সাভারের প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে আপনি অসামান্য অবদান রাখছেন। তো আমি আজকের প্রেক্ষাপটে কথাটা বলবো, আজকে যেরকম লার্ন টুডে লিড টুমরো, আলটিমেটলি এটা হচ্ছে একটা মানে প্রফেশনাল, যারা সার্টিফিকেট পান নাই নিয়ে আসেন পেছনে, সার্টিফিকেট প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য এটা একটা প্রোগ্রাম আর কি। তো এটা বেশিরভাগ ক্ষেত্রে যা মনে হচ্ছে ফোকাসটা হচ্ছে স্টুডেন্টদের
প্রতীক। তো আমার হচ্ছে স্যার, আপনার কি সাভারের যে প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক, টিচার্স কমিউনিটি যারা আছে, তাদেরকে নিয়ে কি আপনি তাদের লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য ভবিষ্যতে এই ধরনের একটা প্রোগ্রাম করবেন, বা করলে কি ভালো হয় না স্যার? যেহেতু আপনি তো মানে আমাদের ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ক্ষেত্রে অনেক কিছু করছেন আর কি, স্কিল ডেভেলপমেন্টের জন্য যদি এরকম কিছু করতেন স্যার। হ্যাঁ, আমার একটা টিচারদের টিচারদের নিয়ে একটা আছে। টিচারদের দুই রকম আছে, একটা হলো প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে একটা প্রোগ্রাম করব, সেটা জাহাঙ্গীরনগরে করব। আমরা হাই স্কুল কলেজের টিচারদের, যেখানে কতজন আমি জানি না, হয়তো কয়েকশো হবে, কিন্তু আর প্রাইমারি স্কুলে তো 121 জন, আর কিন্ডারগার্টেনের টিচার কিন্তু মোর দেন 1000 আছে। তা আমরা মনে হয় এখানে কম হইলে আমি প্রোগ্রাম করবো, এটা হয়তো আমরা জুলাই মাসে করার চিন্তা আমরা আছে, আপনি অপেক্ষা করেন। কারণ আমি মনে করি প্রতিষ্ঠানের প্রধানেও কিছু শিক্ষা একাডেমিকের পাশাপাশি যে কিভাবে সে ম্যানেজ করবে, কিভাবে সার্বিক ব্যাপারগুলো তার চিন্তা করতে হবে, আমাদের এই চিন্তা আছে। আপনি অপেক্ষা করেন একটা সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, কিন্তু এটা আমি অলরেডি চিন্তা করে রেখেছি। ধন্যবাদ। আর কেউ? থ্যাংক ইউ স্যার। বই নিয়ে আসেন পিছের থেকে। যে একবার বলেছেন তাকে কিন্তু আমি মাইক দিব না, ঠিক আছে? এটা মাথায় দেখেন। এই আপনি দাঁড়াইছেন কেন? মাইকের জন্য? আচ্ছা, সবার পিছনে, সবার পিছনে। হ্যাঁ, মাইক দেন, মাইক দেন। আসসালামু আলাইকুম স্যার। শাহজাদি আরজু, বলো। জি স্যার, আজকে আপনার সেশনের তুমি কি ঢাকা থেকে আসছো না টাঙ্গাইল থেকে? স্যার, টাঙ্গাইল থেকে। বাবা, হ্যাঁ ঠিক আছে, আজকে সাভার থেকে যাও তুমি, বলো। স্যার, আপনার টপিকের 10 নাম্বার ছিল যে হচ্ছে কি পারসেপশন অ্যান্ড সাইকোলজি অফ পিপল, মানে হিউম্যান সাইকোলজি নিয়ে যেহেতু টপিকটা আপনি উত্থাপন করেছেন, তো সেক্ষেত্রে আমি বলতে চাই যে ধরুন কেউ একজন খুব হতাশায় আছে প্রচুর পরিমাণে আর কি, দেয়ালে পিঠ থেকে যাবার মতন, তো সেই অবস্থা থেকে তার কি করণীয় বা কি করলে সে একটু রিল্যাক্সেশন পাবে, তো সেক্ষেত্রে যদি একটু বলতেন। শোনো, হতাশা যখন ইমিডিয়েট হয় সেটা থেকে রিলিফ পাওয়া আমি স্পষ্ট করে কিছু বলতে পারি না, কিন্তু আমি যেটা করি, ধরেন আমার একটা কাঙ্ক্ষিত কাজ আমি করতে পারলাম না, মনটা একটু খারাপ হয়, আমি ব্যস্ত হয়ে যাই, ফেসবুক দেখি, বাসায় গিয়ে মুভি দেখি, আমি লেখালেখি করি, নাহলে আমি হলে গিয়ে সিনেমা দেখি, না হলে আমি কোথাও আমার বন্ধু বান্ধব পরিচিত জন নিয়ে আমি 1 দিন 2 দিনে ট্যুরে সিলেট চলে যাব, কিংবা আমি আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়ে আরো 3-4 জনের ফোনে নিয়ে গিয়ে আড্ডায় বসে যাব। হয় কি, ওই টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন। ওই সময়টা যদি তুমি অতিক্রান্ত করতে পারো 1 দিন 2 দিন 3 দিন, তাহলে কোনো হতাশাই কিন্তু থাকবে না। কারণ হতাশাটা জেগে বসে, ওইটাকে ভুলে যেতে হবে যে তুই আমার কিচ্ছু করতে পারবি না, আমি এখন মহাব্যস্ত আছি, আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দিব। কিংবা তোমার ধরো তোমার কথা বলি, তোমার অন্য একটা কারণে তোমার বাবা মা বকছে, তো ঠিক আছে তুমি প্রেম করো, তো তুমি তোমার প্রেমিকের সাথে গিয়ে একটা আড্ডা দিয়ে আসো, সিনেমা হলে চলে যাও, মানে তোমার সময়টা তো পাস করতে হবে, ওইটা নিয়ে বসে থাকতে তো হবে না। তুমি একা থাকবা, বাসায় থাকবা, তাহলে হতাশা কাজ হবে। আড্ডা দিবা, গল্প করবা, যা ইচ্ছা তাই করো, সময়টা পাস করো। এটা আমি বলছি যে হাউ টু রিলিভ ইউর মেন্টাল স্ট্রেস, এটা আমি 2-1 তোমাদেরকে বলেছি। আমি একই ফর্মুলা অ্যাপ্লাই করি, আমি এই জন্য খুব একটা হতাশ থাকি না। আমি খালি সামনের দিকে চলি, পিছিয়ে আমি 3টা পাইলাম না, আমি বাকি সামনে 20টা জিনিস পাবো, আমি জানি। জীবনে আমি বেশিরভাগ জিনিসই পেয়েছি, পাই না এরকম জিনিস 1-2। এখন জিজ্ঞেস করলে যে আমার একটা জিনিস পাওয়া বাকি আছে, আর সব পেয়ে গেছি জীবনে, আর কিছু পাওয়া দরকার নেই। ধন্যবাদ। কাকে যে দিই, কার চেহারা সবচেয়ে ভালো, কিংবা কার স্বাস্থ্য সবচেয়ে ভালো, আপনি বলেন, দেন বলেন। ঠিক আছে, ঠিক আছে। চুল কম দেখে ভেবেন না আপনার চেহারা ভালো না, আপনার চেহারা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ বাবু ভাইকে। আপনার এই যে 12টা পয়েন্ট আমার কাছে এত চমৎকার লাগছে, কিন্তু এটা আমার নিজস্ব, অন্য একজন 40টা দিতে পারে, কেউ 5টা দিতে পারে, এটা আমার নিজস্ব রিসার্চ করা, যে আমি এই পয়েন্টের উপর বেস করে দাঁড়িয়ে আছি লিডারশিপে। বলেন। আমি রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করি 30 বছর। পলাশবাড়ি আমার বাসা, আমার নাম রেদওয়ানুর রহমান বুলবুল। আমি আগে BCSIR এ কাজ করছি, তাই আমি কাজ করি বায়োগ্যাস থেকে যেটা পাওয়ার হয়, এবং রিসেন্ট আমরা একটা ডেভেলপ করছি অর্গানিক ফার্টিলাইজার।
আমাদের এখন এই যে ক্লান্তি লগ্নে আমরা কিন্তু সহজেই বায়োগ্যাস থেকে কিন্তু অর্গানিক ফার্টিলাইজারে যেতে পারি। আমার বাসা যে পলাশবাড়ি যে বাসা, আমি কিন্তু ছাদে বাগান করি, ওখানে কিন্তু অর্গানিক ফার্টিলাইজার থেকে আমি যে চাষটা করি এটা প্রাসঙ্গিক হলো। আমার চিন্তা করতে হচ্ছে যে আপনি কি কইতেছেন এগুলা, আমার মাথায় আমি কি উত্তর দিব এখন। বাবু ভাই, এখানে হলো ইনোভেটিভ, যে আপনি সৃজনশীল একটা কাজের কথা বলছেন। আমরা কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জি থেকে আমরা যে অর্গানিক ফার্টিলাইজারে যেতে পারি, দেশের এই ক্লান্তি লগ্নে এই যে আমাদের সার নিয়ে এত গেছে, আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জি গভর্নমেন্ট এখনো চাচ্ছে। এই জন্য আজকে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে এই যে ইনোভেটিভ, এই যে সৃজনশীল একটা কাজের কথা বলছেন, আমরা এটা নিয়ে একসাথে কোলাবোরেট হয়ে সারা দেশব্যাপী আমরা কাজটা করতে চাই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ একটি নতুন প্রসঙ্গ আমার নজরে দেওয়ার জন্য। আমি আরেকটা কাগজপত্র নিয়ে আমাকে একটু কনভিন্স করেন যাতে আমি যথাযথ জায়গায় এগুলা ফোকাসিং এ আনতে পারি। জি জি, আমি অল ডকুমেন্টটা দিব। আর আপনার আরেকটা হলো আমাদের যে মাননীয় এখন যে কৃষিমন্ত্রী, উনি এত কনসার্ন এই বিষয়টা, এই জন্য আপনার মাধ্যমে এবং এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা কিছু করতে চাই। এবং সেটাই হলো আমি আপনার এই পয়েন্টটা 12টা পয়েন্টের মধ্যে ইনোভেটিভ, এটাকে আমার কাছে খুব পছন্দ। থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই। ওকে, আপনি বই নিয়ে আসেন। সার্টিফিকেট পায় নাই কে? সার্টিফিকেট পায় নাই কে? নিয়ে আসেন পিছের থেকে, পরে কিন্তু সার্টিফিকেট আপনারটা কেউ নিয়ে নিতে পারে। আচ্ছা, দাঁড়ায় গেলে কেমন হবে? আমি বুঝতেছি না কাকে প্রশ্ন দিব। আচ্ছা দেন, সামনে আপনি বসে আছেন, ওনাকে দেন। এই মাইক দেন, দুইটা মাইক দুই দিকে থাকো না, খেয়াল করো না কেন তুমি? একটা ডান দিকে, একটা বাম দিকে। সময় নষ্ট করেন, আমি একটা দুটো প্রশ্ন নিয়ে যাবো, আমার অনেক ক্ষুধা লাগছে। আমার সোয়াদ এটা আমাদের শুরু হবে, আমি পরে আসতো। আমি ওই যে ফারুক ভাই অভিনেতা, যে উনি এখন মোটিভেশনাল কথা বলবে আধা ঘন্টা। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। আমি 2003 সালে প্রথম সাভারে আসা আমার, আমি খুবই ছোট মানুষ। এতক্ষণে অনেক প্রশ্নের উত্তরই আমি পেয়ে গেছি অন্যদের মাধ্যম দিয়ে। তো আমার বাড়ি কুষ্টিয়াতে। আমি কুষ্টিয়া থেকে 2003 সালে এখানে আসার পরে এ যাবৎ এতদিন থাকার পরে আমি কোথাও যে শান্তি পাই না, সাভার ছেড়ে যেতে পারি না। তবে সাভার এত শান্তিপূর্ণ। আমি আজকে আপনার মধ্য দিয়ে এটা বলতে চাই যে এই যে স্বপ্ন দেখছি বসে এখানে এতগুলো মানুষ, সেই স্বপ্নটা আরো অগ্রসর হবে। একটা বিষয়, ওটা নগণ্য বিষয়, তারপরেও বলি যে এনভায়রনমেন্ট বিষয়টা, সাভারের পানি ভালো, সবকিছু ভালো, সবকিছু রুচিসম্মত আমার কাছে মনে হয়। আমি কুষ্টিয়া আসলটাই ভালো না, মাটিটা ভালো না সাভারে, এটা আমি বলে দিলাম। সব ভালো, খালি মাটিটা ভালো না। কিন্তু আমি কুষ্টিয়া, মাটি উপরের সাথে ভালো সম্পর্ক না, এটা আমি বলতে পারতেছি না, মাটিটা ভালো না। নেক্সট। জি, আর আমি যখন কুষ্টিয়াতে যাই, হয়তো বছরে দুবার যাই কুষ্টিয়াতে। প্রশ্নটা করতে হবে, এটা এত পেছালে তো হবে না। আমি আসলে বুঝতে পারতেছি আপনি বক্তৃতা দিচ্ছেন না প্রশ্ন করতেছেন। মাঝে মাঝে আমরা দেখি যে বর্জ্যর বিষয়টা, যেখানে সেখানে ময়লা এবং দুর্গন্ধ আসে। আমি ফুলবাড়িয়াতে, পুলিশ টাউন থেকে ফুলবাড়ির যে রাস্তাটা, মাঝখানে যে লেনটা গিয়েছে, সেখান দিয়ে বর্জ্যের ব্যাপারে আমি ক্লিয়ার কাট বলি, অপেক্ষা করেন। এই বছরের মধ্যে আপনি বর্জ্য নিয়ে যে সমস্যা সাভারবাসী, সাভার উপজেলা, ঢাকা 19 ফেস করতেছে, এটা থাকবে না। এটা আমাদের পরিকল্পনা হচ্ছে, হবে, অপেক্ষা করেন। স্যার আরেকটা ছোট্ট প্রশ্ন স্যার, ছোট্ট একটা আপনি কিন্তু বই একটাই পাবেন, দুইটা প্রশ্ন করলে, ঠিক আছে বলেন। আমি হচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে, আমি গণবিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ অনার্স মাস্টার্স করেছি এবং আমি শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং আবৃত্তি করি। তো সেই সাথে ছোট বাচ্চাদের যে নিয়ে কাজ করছি প্রাইমারি সেকশনে, যে আমার নাম শারমিন সুলতানা তন্নি। আচ্ছা, জি, আমি হচ্ছে ছোট বাচ্চাদের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক আপনি যে করে এর আগে করে যাচ্ছেন, এটা কি সামনে কি আরো মানে প্রসারতা বাড়বে কিনা? সৃজনশীলতা, নানা রকম ট্রেনিং হবে, টিচারদের ট্রেনিং হবে, ফিমেল এন্টারপ্রেনারশিপদের ট্রেনিং হবে, ডিজিটাল মার্কেটিং হবে, অনেক কিছু, কিন্ডারগার্টেনদের নিয়ে হবে সব। এই মাইক দাও, মাইক দাও, আমি কাউকে হাত তুলে আগে। নেক্সট, এটা লাস্ট প্রশ্ন হবে এদিকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি হচ্ছে সুমাইয়া, প্রেসিডেন্ট লিও ক্লাব অফ ইডেন কলেজ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন যে আপনি যদি নির্বাচিত হন তাহলে সাভার এবং আশুলিয়াবাসী, মানে আশুলিয়া থেকে মাদক এবং হচ্ছে সন্ত্রাস নির্মূল করবেন, সেটা আপনি স্যার কাজ করতেছেন আমরা দেখছি। স্যার আমার হচ্ছে পারসেপশন হচ্ছে যে মালদ্বীপের মতো একটা দেশ প্রজন্ম ভিত্তিক নিষেধাজ্ঞা দিয়েছে মাদক এবং তামাক দ্রব্যের উপর, যেখানে বলা হয়েছে যে 2007 সাল
বা তার পরে যারা জন্মগ্রহণ করবে তারা মাদকদ্রব্য সেবনও করতে পারবে না, গ্রহণও করতে পারবে না, বিক্রিও করতে পারবে না। তো স্যার আমাদের বাংলাদেশের যে মহান সংসদ সেখানে যদি স্যার আপনি এরকম একটা নিষেধাজ্ঞা দিতে পারেন বা এরকম একটা বিল পাশ করানো যায়, তাহলে আমি মনে করি স্যার শুধু সাভার আশুলিয়া থেকে না, সারা বাংলাদেশ থেকে মাদকদ্রব্য এবং সন্ত্রাস নির্মূলে আপনি একটা অবদান রাখতে পারবেন স্যার। ধন্যবাদ স্যার। মাদকের ব্যাপারটা এমন রন্ধে রন্ধে ঢুকে গেছে, এটা নিয়ন্ত্রণ করা রাষ্ট্রের পক্ষে, সমাজের পক্ষে, ঢাকা 19-এর পক্ষে খুবই কঠিন। এখন আমাকে যদি প্রশ্ন করেন যে এই ঢাকা 19-এ কতজন মানুষ মাদক ব্যবসার সাথে মাদক সেবন করে, আমি বলবো যে বেশি না, মাত্র 3 লক্ষ লোক মাদক ব্যবসার সাথে এটা করে। 3 লক্ষ লোককে 50 জন 100 জন পুলিশ দিয়ে কিছুই করা যাবে না। ঘরে ঘরে আমি এমনও ফ্যামিলি জানি, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, তাদের বউ, তাদের হাজব্যান্ড, এরাই ব্যবসার সাথে জড়িত। এরকম ফ্যামিলি আছে অল্প, 50টা 60টা 70টা। তা আপনি কেমনে কন্ট্রোল করবেন? আর কাদের দিয়ে কন্ট্রোল করবেন? এই পুলিশকে দিয়ে? এই যে পুলিশ 17 বছর কি করছে আমরা জানি। অতএব এটা অনেক কাজ, অন্য জায়গায় কি হবে জানে না, যাতে সাভারে একটা সহনীয় পর্যায়ে থাকে সেই চেষ্টা আমি করতেছি। আপনারা দোয়া করেন, অপেক্ষা করেন। সুমাইয়া। ধন্যবাদ স্যার, অনেক অপেক্ষা করে একটা প্রশ্ন করার সুযোগ পেয়েছি। তো আমি একটা প্রশ্ন না 3টা প্রশ্ন করব। তোমাকে 3টা সুযোগ দেওয়া যাবে না, তুমি 3টা প্রশ্ন করে বসো, যারা একটা করবে তাদেরটাকে নিয়ে নিই। একটাই করি তাহলে। স্যার স্বপ্ন তার বলে কয়ে আসে না, সেজন্য আমি আপনার কাছে এই প্রশ্নটাই করতে চাই যে নেতৃত্ব দেওয়ার জন্য বা একজন নেতা হওয়ার জন্য কি জন্মগত কোনো বৈশিষ্ট্য থাকতে হবে নাকি চর্চার মাধ্যমে নেতা হওয়া যায়? শোনো, কিছু কিছু প্রফেশনে জন্মগত থাকলে একটা সুবিধা হয়। কি কি প্রফেশনে? পলিটিক্যাল, ডাক্তার, বাবা ডাক্তার ছিল, ছেলে ডাক্তার, বাবা বড় লয়ার ছিল, ছেলে লয়ার, এগুলো কিছু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। কিন্তু অন্য জায়গায় খুব একটা, বাবা শিক্ষক ছিল, ছেলে শিক্ষক, এইসব জায়গায় কিছু সুবিধা আছে। কিন্তু আমি যদি বলি ম্যাক্সিমাম জায়গায় তো জন্মগত কোনো ব্যাপার ছিল না। এই যে যারা বড় বড় হয়েছে, একটা দিন মজুর একদম নিঃস্ব একটা লোক থেকে আব্রাহাম লিঙ্কন রাষ্ট্রপতি হয়েছেন। তাকে সংসদে একবার প্রশ্ন করা হয়েছিল যে শুনেন, তা আপনার বাবা যে ভালো জুতা সেলাই করতেন, তে উনি ওই প্রফেশনটা ছেড়ে দিয়েছেন কেন? তাই উনি বলেছিলেন, দেখেন ওনার একটা সুনাম ছিল, যতদিন উনি জুতা সেলাই করছেন আন্তরিকতার সাথে করেছেন। অতএব ওইটাই তার ডিগনিটি। আমি এটাকে খুব অ্যাডমায়ার করি। আমিও রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি, যতদিন আমি আছি আমি আন্তরিকতার সাথে করব। অতএব প্রফেশনকে শ্রদ্ধা করেন, কোন পেশা সেটাকে গুরুত্বপূর্ণ না। এবং তার বাবা কিন্তু ওইটা করতেন। তো সেই জন্য হলো যে আমি যেটা বলতে যাচ্ছি, তুমি ডিভোটেডলি যদি কাজ করো, তুমি নলেজেবল হও, মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং সম্মানের সাথে কথা বলো, তো তুমি ভালো লিডার হবে। এটার সাথে পরিবারের সম্পর্ক কি আছে? কিন্তু জানা নাই এই পৃথিবীতে 80% উইদাউট এনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। স্যার আপনি দুপুরে খান না, একটু খেয়ে নেবেন স্যার। আচ্ছা, আমাদের রেজাউল করিম স্যার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড, রিটায়ার্ড। তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? অপেক্ষা করো, তুমি তো আমাদের কাছ থেকে অনেক শিখছো। তোমরা আমার প্রশ্ন করলে বাইরের লোকে প্রশ্ন করতে দাও। ওনাকে দাও মাইক। স্যার আসসালামু আলাইকুম। বই থাকলে নিয়ে আসো। মাননীয় সাংসদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের সুন্দর একটা প্রোগ্রাম উপহার দিয়েছেন, লার্ন টুডে লিড টুমরো। স্যার আমরা আপনাকে সাভারে অনেক কাজ দেখেছি, আপনি আমাদের সাভারে অনেক কাজ করেছেন, দীর্ঘদিন আপনি এমপি থাকা অবস্থা অনেক কাজ করেছেন। এখন স্যার শিক্ষাক্ষেত্রে আপনার অবদান অনেক। স্যার দেওয়ানিদিস ল কলেজ করেছেন, সেখান থেকে আমি পড়াশোনা করেছি। স্যার আমি পড়াশোনা শেষ করেছি, বার কাউন্সিলে পরীক্ষা দিব। এখন স্যার ডাক্তার, স্যার আপনি স্যার ডাক্তার, একজন কবি, একজন লেখক। আমি চাইবো স্যার সাভারের বুকে ডাক্তার মানে হসপিটাল অথবা কোনো মানে এই ধরনের শিক্ষা কেন্দ্রে শিক্ষা কেন্দ্র আপনি আর কি ভবিষ্যতে স্যার আপনি করবেন বলে আশা করছেন? বুঝলাম না, মানে 10 সেকেন্ডে বলেন কি মূল প্রশ্ন। স্যার আপনি দেওয়ানিদিস ল কলেজ করেছেন সাভারের বুকে এবং স্যার আরো অনেক শিক্ষাক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। স্যার ভবিষ্যতে স্যার শিক্ষাক্ষেত্রে আপনার আর কি অবদান রাখবেন? আমি আর নিজে ব্যক্তিগত কোনো নতুন প্রতিষ্ঠান করতে চাই না। যে প্রতিষ্ঠানগুলো আছে ওগুলোকে নার্সিং করতে চাই, ওদিকে টেক কেয়ার করতে চাই, ওখানে যেন ভালো শিক্ষা হয়, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। সব প্রতিষ্ঠানে আমার প্রতিষ্ঠান, আমি নতুন করে ব্যক্তিগত প্রতিষ্ঠান করে ওটাকে একদম টপ লেভেলে নিয়ে গেলে খুব ভালো কিছু হবে, আমি সেটা মনে করি না। এখানে কে যেন প্রশ্ন করেছিল? অ্যাডভোকেট তানজিনা দালান।
মাইক দাও। আপনার শেষ প্রশ্ন, আর আমাকে দেন না, আমি এখন ঠাস পড়ে যাব। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট তানজিনা আফরিন। আমার প্রশ্নটা হচ্ছে, মাইকে কি প্রবলেম হচ্ছে, লিডারশিপ নিয়ে। আসলে লিডারশিপে অপ্রাপ্তি বলতে কিছু আছে, এটা যদি আমাদেরকে কি বলতেন। আরেকটা কোশ্চেন হচ্ছে যে অপ্রাপ্তি হ্যাঁ, অপ্রাপ্তি বলতে কিছু আছে কিনা আমার আপনার? হ্যাঁ হ্যাঁ আছে তো, আমি মন্ত্রী হইতে বলে খুশি হইতে, আমি এটা তো এখনো হই না। আচ্ছা, আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা সারা জনগণ আপনার কাছে সব সময় চাই এটা দেন ওটা দেন, আপনি আমাদের কাছে কি চান? জনগণের কাছে আপনার কি চাওয়া? রাজনৈতিক জীবনে আপনার আইডলকে এবং কেন, এবং তার কোন গুণাবলীটি আপনি বেশি পছন্দ করেন এবং অনুসরণ করেন? নেলসন ম্যান্ডেলা আমার একজন আইকন, যাকে আমি অনেক পছন্দ করি, এবং তার গল্প আপনারা জেনেন যে রাষ্ট্রপতি হওয়ার পরে যে সিম্পল ভাবে চলেছে এটা পৃথিবীর ইতিহাসে নয়, এবং শি ইজ দ্য হাইয়েস্ট মানে জেল কাটছে 27.5 বছর পৃথিবীর ইতিহাসে। কেন? বর্ণ বৈষম্যের জন্য। এবং তাকে সেকেন্ডবার রাষ্ট্রপতি হইতে বলছিল, সে হয় নাই, এবং সে সিম্পল যেভাবে চলাফেরা করেছে। আর লিডারশিপের শেষ মলমন্ত্র কথা, স্যাক্রিফাইস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস। যে নিজেকে চাপায় রেখে ক্ষমতা না দেখে সিম্পল চলাফেরা করতে পারবে, কম বক্তৃতা দিবে, রাখবে না, সবাইকে সম্মান করবে, বিনয়ের সাথে চলবে, নিজে না বসে অন্যকে বুঝতে দিবে, হি ইজ এ রিয়েল লিডার, যেটা এমপির সাথে পদের সাথে। বাট আমাদের রাজনীতির লোকরা পদ পেলে মনে করে আমি বড় নেতা হয়ে গেছি, এখন আমি ওকে মানবো না, ওকে দেবো না। রাজনীতির সাথে এই ব্যাপারটা ইনভার্সলি প্রপোর্শনেট। আমি পদ পাইলাম আর জনপ্রতিনিধি হইলাম, এখন বিশাল ক্ষমতা, আমি কাউকে আর মানুষ মনে করছি না। কিন্তু তারা রিয়েল লিডার তারাই যে যত বড় হচ্ছে, মানে এমপি হইল, মন্ত্রী হওয়ার পর তার ব্যবহার আরো ভালো হয়েছে, সে আরো সময় দেয়, আরো বিনয়ী হয়েছে, হি ইজ দ্য রিয়েল লিডার। এখন ভাগ্যে থাকলে কি হব সামনে সময়ে বলে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার সত্যি ক্ষুধা লাগছে। আর একদিন খালি প্রশ্নোত্তর পর্ব করবো, যে 1 ঘন্টা প্রশ্নোত্তর পর্ব, বাসায় যা বই আছে সব এনে আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। স্যার আমি একটু খেতে গেলাম, আপনারা কয়েক মিনিট বসেন, আমার 15 মিনিটের মধ্যে আমার নেক্সট সেশন শুরু করবো। এই সেশন পিছিয়ে গেলে হয় কি, পুরো শিডিউলগুলো পিছিয়ে গেল, এই 5টা 6টায় শেষ হবে। আমি আরিফিন ইসলাম, সাভার মডেল কলেজের শিক্ষার্থী। আজকে যে লার্ন টুডে লিড টুমরো যে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে, সেই প্রোগ্রামটি আমার জীবনের প্রথম মানে এরকম শিক্ষণীয় প্রোগ্রাম। আমি আমার এই 17 বছরের জীবনে সবার এই প্রথম এই প্রোগ্রাম, যেটা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং আমার বাবাও একজন শিক্ষক, আমি একজন শিক্ষকের ছেলে, সেই হিসাব থেকে আমার কাছে এই প্রোগ্রামটি অনেক শিক্ষণীয় মনে হয়েছে। এবং আমি আমাদের ঢাকা 19-এর নির্বাচিত সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে অনেক থ্যাংক ইউ এবং শ্রদ্ধা, এবং আমাদের যে ম্যাডাম রয়েছে সাবিনা ইয়াসমিন ম্যাডাম, তাকে সাবিনা সিদ্দিকা ম্যাডাম, সরি সাবিনা ইয়াসমিন তো আবার বিখ্যাত সঙ্গীত শিল্পীর নাম চলে আসছে, সাবিনা সিদ্দিকা ম্যাডাম, তাকে অনেক ধন্যবাদ। এবং আমার ভাই ও বোন যারা আছে আমাদের আজকের এই প্রোগ্রামে, সকলকে অনেক ধন্যবাদ। আচ্ছা তুমি সামনে আসো, আর কে বলতে চায়? শমিক এসা বলো। হ্যাঁ মাইক দাও। আজকে অনুষ্ঠানে অনুভূতি, খারাপটা না বলে বলো, ভালোটা বলো। আমি বিউটিফিকেশনের বিষয় নিয়ে কাজ করছি, তো আমি অনেক ধরনের ট্রেনিংয়ে অ্যাটেন্ড করেছি। একটু কাছে নিব। আচ্ছা, তো এইরকম লিডারশিপের যে প্রোগ্রাম আমি অন্য কোথাও পাইনি। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা আজকে এইখানে যতগুলো মানুষ আছি, আমি মনে করি আমরা খুবই ভাগ্যবান। এর জন্য যে সাভারের যে এমপি, সে নিজে এসে আমাদেরকে গাইড করছেন, আমাদেরকে কিভাবে লিডার হতে হবে এই লিডারশিপের ট্রেনিং দিচ্ছেন। তো এর থেকে বড় সৌভাগ্য আমাদের আর কি হতে পারে বলেন তো, যে কিনা নিজে লিডার এবং আমাদের যে তরুণ সমাজ আমরা আছি তাদেরকে লিড করছে, কিভাবে লিড করতে হবে সেই বিষয়ে সে আমাদের ট্রেন আপ করছে। সো আমি বিশেষ করে অনেক অনেক সৌভাগ্যবান আমি আজকে বলবো যে এইখানে যে পার্টিসিপেন্ট করে
আমি অনেক কিছু শিখেছি, এটা তো অবশ্যই আছে। এতগুলো সেলিব্রিটি এসেছে, সুপারম্যান বলবো, এরা এসছে যাদের অনেক অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করেছেন, তাদের সব কিছুই আমাদেরকে যতটুক তাদের জীবনের অভিজ্ঞতা সেখান থেকে আমাদেরকে দিতে চেয়েছেন। আমরা অবশ্যই চেষ্টা করব স্যারের আজকের এই এত সুন্দর আয়োজনকে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর কিছু বলতে চাচ্ছি না। আসেন এখানে, আসেন পুরস্কারতে। এবার কে কে বলতে চান? এই তো এখন আমি দরকার নেই, এই বছর থাক, আর অনেক তো হয়েছে। এই অনেকে মাইক দেন, এই যে এই সুন্দর চেহারা, হ্যান্ডসাম বয় দেন। আপনি কি করেন এটা বলেন নাম সাথে। ধন্যবাদ স্যারকে। আসলে আমি মোহাম্মদ কাউসার কায়েস, প্রিন্সিপাল ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি রাজাসন সাভার থেকে এসেছি। তো স্যার আপনার সাথে আমার বেশ কয়েকবার কাজ করার সুযোগ হয়েছে। আমি যতদূর আপনাকে দেখেছি কাছ থেকে, আসলে আপনার লিডারশিপ আমাকে সবসময় মন্ত্রমুগ্ধের মতন টাচ করে গেছে, আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমি রিয়েলি অনার্ড এখানে আসতে পেরে এবং এরকম একটা অপরচুনিটি পেয়ে। তো আমি এখানে যারা আছে আমি আশা রাখি যে সবাই একইভাবেই অনার্ড এবং আমরা অনেক কিছু শিখেছি। তা আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব যে আজকে এই প্রোগ্রামটা যখন আমি দেখছিলাম, অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে আমিও একটা স্টুডেন্টদের টিচ দিতে হয়, আমাদের স্টুডেন্টকে অনেক আশা দিতে হয় ভবিষ্যতে তারা কিভাবে লিডার হবে, সেই বিষয়গুলো আমি। আপনার প্রতিষ্ঠানের নাম কি? ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কোথায় এটা? এটা রাজাসন সাভার। আপনি আমার প্রতিষ্ঠানে গিয়েছিলেন এর আগে একবার। যাই হোক, আপনার প্রস্তাবটা কি? আমার প্রস্তাবটা হচ্ছে স্যার, লিডার তো শুধু আমরা একা সবকিছু চেঞ্জ করতে পারবো না। আর বর্তমানে যে স্টুডেন্টদের যে অবস্থা, তারা টিচারদের কথাও শোনে না, গার্ডিয়ানদের কথাও শোনে না। তো তাদেরকেও কি এই রকম প্রোগ্রামের আওতায় আনা যায় কি না? যদি তাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি, আপনারা যদি সেখানে গাইড করেন বা আপনার ফাউন্ডেশন যদি সেটা গাইড করে, তাহলে আমার মনে হয় যে স্টুডেন্টদের মধ্যেও সেই কনসিয়াসনেসটা আসবে যে তারা কিভাবে লিডার হতে পারবে। তো তারা যখন মোটিভেটেড হবে, আমাদের ক্লাস কার্যক্রমটা করতেও সুবিধা হবে এবং আমরা মনে হয় আরো গ্রেটার এক্সটেন্ডে অনেক বড় কিছু করতে পারবো। এটা আমার একটা প্রস্তাব। আমি ছোট্ট করবেন, আপনার এই ধরনের কোনো প্রোগ্রাম যদি অ্যারেঞ্জমেন্ট করেন, আরো দু একজন স্পিকার এনে ঢাকা থেকে কিংবা সাভার থেকে, সেখানে আমাকে ডাকলে আমি যাবো, খালি একটু বললাম, আমাকে কিছুই দিতে হবে না, খালি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গাড়ি দিতে হবে না, অন্য কোনো গিফট দিতে হবে না, আমি হাজির থাকবো। আমি এটা বললাম, আমরা চাই এরকম ট্রেনিং মাঝে মাঝে থাকা দরকার। স্কুলে শুধু লেখাপড়া করলে হবে না, সব রকম কাজই করতে। আমরা ক্যারেট কলেজে শিখেছি, ক্যারেট কলেজে জন্ম হয়েছে অলরাউন্ডার তৈরি করার জন্য, এবং সেই অলরাউন্ডার সুবিধাকে আমি পলিটিক্সে পাচ্ছি। লায়নিজম থেকে, যে আমার ছোটো ভাই বিপ্লব বলছে যে লায়নিজম থেকে আমরা কিছু লিডারশিপ শিখেছি, ক্যারেট কলেজ থেকে অলরাউন্ডার শিখেছি, তারপর আমি মেডিকেলে পড়াশোনা করেছি। তো বেসিকটা ভালো থাকলে। আমাদের 2-3টা প্রশ্ন আছে। ফিমেল যারা প্রশ্ন করেছেন তারা কেন হাত তুলে? আমার আর ম্যাডাম হাতে ইম্পর্টেন্ট না তো। এই যে এই পিচ্ছি মেয়েটা, দাঁড়ান আপনি, এই মাইক দাও, মাইক দাও, বলেন অনুভূতি। আমাদের কিন্তু এই 3টা প্রশ্ন আছে, তারপর এটা দিয়ে যাব। এদিকে কে হাত তুলতে চায়? সুজন শিকদার, প্রস্তুত থাকো, বলেন। স্যার আসসালামু আলাইকুম। আমি একজন নারী উদ্যোক্তা। আমি এর আগে প্রশ্ন করতে চেয়েছিলাম, সুযোগ পাইনি। সরি, আপনার আমার চোখে পড়ে নাই, কিন্তু আপনি একটু ছোট তো, কিন্তু এখন চোখে পড়ছে। আমি তো আপনার কাছে আছি, হ্যাঁ বলেন। হ্যাঁ, অনেকবার চেষ্টা করেছি, পাইনি। স্যার আসলে অনুভূতিটা অসম্ভব ভালো, কারণ যেহেতু আমি একজন উদ্যোক্তা, এইখানে যে ট্রেনিং সেশনটা হয়েছে সেটা আমাদের উদ্যোক্তার জন্য ওতপ্রোতভাবে জড়িত। তা আমি এই দিক থেকে বলবো যে আমাদের এই উদ্যোক্তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ছিল যে এই সেশনটা নেওয়া। কিন্তু এর সাথে আমি আরও একটু আবদার করতে চাই যে স্যার আমাদের উদ্যোক্তাদের সাথে যদি মার্কেটিং ব্যাপারটা বা এআই এর ব্যাপারটা শেখানো যেত, আমরা অনেকেই এটা সম্পর্কে ভালো জানি না। তো পরবর্তীতে শুনুন, আমরা তো আলাদা আলাদা সেশনে ট্রেনিং নিব। এই নেক্সট সেশনের নাম হলো ফিমেল এন্টারপ্রেনারশিপ। তো সেখানে আপনি করেন,
এরপরে এআই ইনশাআল্লাহ, আসবে, ইনশাআল্লাহ স্যার, one আমাদের by one। উদ্যোক্তাদের জন্য এবং খুবই আপনারা খুবই যাতে উপকার হবে। ম্যাক্সিমাম গুলো থাকতে পারেন সেজন্য আমি সহনীয় পর্যায়ে রেখেছি। জি স্যার, এই যে জি স্যার। আপনারা স্টুডেন্ট, আপনারা জব করেন, 200 টাকা। এখন যদি বলেন যে এইটা আমরা দিতে পারবো না, তাহলে আমাদের জন্য কষ্ট হবে। না এবং স্যার, আপনার অবশ্যই- অনুষ্ঠানের না মান স্যার, দেখে অবশ্যই বুঝছেন আমরা যে সেটা এটা এই টাকায় চেষ্টা হচ্ছে না, করব। তার চেয়ে অনেক বেশি টাকা খরচ হচ্ছে। বাট সেটা তো আমরা বোধহয় করতেছি না। আমরা মনে করছি এটা ভালো কাজ করছি, এখানে টাকা খরচ হবে। কিন্তু আমি যাদের জন্য করলাম তারা যেন ফিল করে যে আমি একটা ভালো অনুষ্ঠানে অ্যাটেন্ড জি করে স্যার, অনেক অবশ্যই কিছু শিখতে আমি পারছি। মনে করি আমাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে সবার জন্যই খুবই উপকারী একটা ট্রেনিং সেশন ঠিক ছিল। আছে, ধন্যবাদ। আপনি আসেন। আসসালামু আলাইকুম। সুজন, আমি একদম আরেকজন ফিমেল লাস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আপনি দাঁড়ায় থাকেন। আমার নাম সুজন শিকদার। আজকে সকাল থেকে আমরা এখন পর্যন্ত যা শিখতে পেরেছি, আমি একটু রিয়েলাইজ করার চেষ্টা করি। সেটা হচ্ছে একজন লিডার হতে গেলে প্রথমে হচ্ছে ভালো বক্তা হতে হবে। আর ভালো বক্তা হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তথ্য থাকতে হবে, ভালো তথ্য থাকতে হবে। আরে তোমাকে অনুভূতি প্রকাশ করছে, এত দেখে বলা দরকার না, যা ইচ্ছা তাই বলো। বলো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ভালো তো ভালো হয়েছে। তারপরে হচ্ছে একটা বিষয়, আমি মনে করি আসলে ব্যক্তিগতভাবে আমরা যারা সাভার এবং আশুলিয়ার জনগণ আছি, আমাদের কপাল হয়তোবা অনেক ভালো যে আপনার মতো একজন জনপ্রতিনিধি পেয়েছি আমরা। একজন ভালো লিডার হতে গেলে তার যে গুণগুলো থাকা দরকার, আমি সংক্ষিপ্ত সব কথা বলতে পারতেছ না, দুই একদিন বকা গেছে, এটা একটা গল্প বলো যে স্যার বকটা যখন কিভাবে বলে। শেষ করো। আমি যেটা মনে করি যে ভালো লিডার হতে গেলে অতি প্রথমে তার একজন ভালো ব্যক্তিত্ব থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে তার শিক্ষাগত ও জ্ঞান থাকতে হবে। শিক্ষা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তার থাকতে হবে নৈতিক শিক্ষাও থাকতে হবে। আর হচ্ছে সৃজনশীলতা আর ম্যানেজমেন্টের দক্ষতা থাকতে হবে। তোমাকে কি ট্রেনিং দিতে বলছি? শেষ করো। আমি শুধু রিয়েলাইজ করছি আমরা যে শিখতে পারছি, মানে আজকে যে শিখলাম, কি শিখলাম আসলে যদি আমাদের রিপিট করার যদি অপশন থাকতো, আমার মনে হয় আরো সুন্দর হতো যে আমরা আসলে কতটুকু শিখতে পারলাম। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তাই না, মেয়ে না? ঠিক আছে, ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে তাকে মাইক দেন। লাস্ট আজকে অনুভূতি আর নাই কিন্তু। থ্যাংক ইউ। এরপরে গিফট দিতে হলে আমার মোবাইলটা দিয়ে দিতে হবে, আর কিছু নাই আমার হাতে। গিফট না দিলেও চলবে। আচ্ছা বলেন। থ্যাংক ইউ। আমি খুশি, আমি একজন উদ্যোক্তা। ফার্স্টের দিকে এটা কে বলছে? সুজন আসো। প্রোগ্রামের ফার্স্টের অংশটা আমি মিস করেছি, আসলে বাসায় বাচ্চা কাচ্চা আছে, এই জন্য আসতে পারি না সময় মতো। এখন আমি দুপুরের পর আসার পরে ভাবলাম যে আসলে আমি গুরুত্বপূর্ণ কিছু মিস করে ফেলছি। আমি গত কয়েকটা প্রোগ্রামে গিয়েছি, কিন্তু ওইখানে আসলে যেভাবে প্রশিক্ষণের কথা বলে অথবা যাওয়ার পরে মনে হয়েছে যে এখানে আসার পরে আমি তেমন কিছু শিখতে পারছি। একদিনের প্রোগ্রামে যে ডিজিটাল মার্কেটিং যে প্রোগ্রামগুলো করা হয়, একদিনের প্রোগ্রামে আসলে আমাদের তেমন কিছু শেখা সম্ভব হয় না। কিন্তু যখন আপনার প্রোগ্রাম আমি শুনছি, ফারজানাপুর মাধ্যমে আমি এখানে রেজিস্ট্রেশন করি, আরেকজন সাহায্য করছে, কিন্তু আপনার কথা আমি ফার্স্ট যেদিন শুনছিলাম মনে হয়েছে যে অনেক কিছু শেখার আছে। আপনার প্রোগ্রামে আসার পরে অনেক গুরুত্বপূর্ণ কিছু শিখবো অথবা পাবো আপনার থেকে, এই জন্য আমি এখানে আসছি। আসলে সব শেষে প্রোগ্রামটা সুন্দর, কিন্তু আমার আরেকটা জিনিস আপনার কাছে আমার জানার ইচ্ছা, একজন লিডার হিসাবে আমাদের সবার লিডার আপনি, আপনার থেকে মনে জানতে পারলে আমার জন্য উপকার হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন আর বিবেকের মাঝখানে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, যে মনটা বলে যে আমি এই কাজটা করলে হয়তো বা আমার জন্য অনেক ভালো হবে, কিন্তু বিবেক বলে আমি এই কাজটা করলে আমার খুব কাছের মানুষ অথবা আমার প্রতিবেশী, আমার ফ্রেন্ড সার্কেল, তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে যাবে। তখন আমি আসলে কি করতে পারি? আমার কিন্তু মনে হচ্ছে আমার মনে এইটা করলে আমার জন্য ভালো। মানে দুইটার মধ্যে কোনটাকে প্রায়োরিটি দিবে তুমি সেটা জানতে চাচ্ছ? মন না বিবেক? জি, আমাকে জিজ্ঞেস করলে বিবেক। বিবেক হলো আমার মেইন চালিকা শক্তি। বিবেক কখন জাগ্রত হয়? যখন আমি ভালো ফ্যামিলিতে বিলং করি, যখন একটা ভালো প্রতিষ্ঠান থেকে ভালো রেজাল্ট করি, আমার বিবেকটা সদা জাগ্রত থাকে এবং বিবেকে আমাকে গাইডলাইন দেয় হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। মন দিয়ে কিছু হবে না।
মনকে ইমোশনাল, আমি দুর্বল হয়ে গেলাম, এটা হয়ে গেলাম, আই এম নট এ লিডার। যে লিডার সে বিবেক দিয়ে চলবে, আমাকে কোনটা করতে হবে কোনটা করতে পারে। আসেন সামনে আসেন, কথা হয়েছে। সাবিনা সিদ্দিকা আসেন। আজকে অনুষ্ঠান আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কত পার্সেন্ট স্যাটিসফাই, হ্যাঁ আমি এই অনুষ্ঠানের নাম্বার দেখব 80 থেকে 82। ছোটোখাটো কিছু ভুল আছে, ইনশাল্লাহ আগামী অনুষ্ঠানে এটা আরও বেশি হবে, এটা আমার একটা বৈশিষ্ট্য। এই অভিজ্ঞতা থেকে আমরা শিখলাম, আরও আগামীতে ভালো অনুষ্ঠান হবে। এবং আপনারা যাতে সহনীয় পর্যায়ে টাকা, রেজিস্ট্রেশনের পরিমাণও থাকবে 200 টাকা, আপনারা পার্টিসিপেট করেন এবং ভালো ভালো বক্তা আনবো। এই ব্যাপারে অনুষ্ঠানের মান নিয়ে কখনো প্রশ্ন হবে না। অনুষ্ঠান হইলে ভালো হবে, না হইলে হইব না। এই অনুষ্ঠানটা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে করতে হয়েছিল। প্রতিকূল বলতে এই সেন্সে বলছে, আমি জ্বর ছিলাম, সেখানে বসে বসে সিঙ্গাপুরে বসে বসে মানে সেটা দিক নির্দেশনা দিতে হয়েছিল। ঢাকায় এসে অসুস্থ হয়ে গেছিলাম। আমি দুইটা মজার অভিজ্ঞতা শেয়ার করে আমি শেষ করব। আমি 97 আমেরিকায় স্ট্রেনথেনিং ডেমোক্রেসি সেই প্রোগ্রামে আমাকে নিয়ে গেল 4 জন এমপি, 2 জন বিএনপি, 2 জন আওয়ামী লীগ। অন্য নাম বলার প্রয়োজন নাই, এরা এখন রাজনীতিতে নাই। তো ওখানে গিয়ে শেষের দিকে একদিন আগে একজন গাইড ছিল অ্যালাবামা স্টেটে, একদম ব্ল্যাক। সে বললো যে দেখো, তোমরা তোমাদের দেশে জাতির পিতাকে সম্মান দিতে পারো না। 97 আওয়ামী লীগ ক্ষমতা ছিল। সে পকেট থেকে 500 টাকার নোট বের করে দেখালেন যে তোমরা শেখ মুজিবের ছবিটা 500 টাকার নোটের মধ্যে রেখেছো। তা আমি বুঝলাম না যে সে কি, এটা হাইয়েস্ট নোট ওই সময়, সেটার মধ্যে আওয়ামী লীগের মানে জাতির পিতা কিংবা ওই সময় আওয়ামী লীগ যেটা আমাদের কাছ থেকে আদায় করার চেষ্টা করেছে, শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে, ঠিকই তো করছে, এখানে ভুলটা কোথায়? সে তার পাশে পকেট থেকে $1 বাই করলো। জর্জ ওয়াশিংটন, যাকে আনঅফিসিয়ালি জাতির পিতা বলা হয়, যে সেই আমেরিকা 1772 আমেরিকা সে যুদ্ধের নেতৃত্ব দিছে, যে 2 বার রাষ্ট্রপতি হয়েছে, ওনার জন্যই সংবিধান চেঞ্জ হয়েছে। কারণ আমেরিকা একজন 4 বার রাষ্ট্রপতি ছিল। ডিনাবো রুজবেল্ট নামে এক ভদ্রলোক 4 বার রাষ্ট্রপতি ছিল, 33, 37, 41, 45। তখন এটা অনেক চিল্লাচিল্লি হইল যে একজন প্রেসিডেন্ট বারবার রাষ্ট্রপতি হবে আমেরিকার মতো দেশে, এটিকে আসলে প্রয়োজন আছে কিনা। তখন সংবিধানে অনেক চিল্লাচিল্লি হইল। লাস্টে বললো যে না, 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকশন করতে পারবে না। কেন? কারণ জর্জ ওয়াশিংটন 2 বার রাষ্ট্রপতি ছিলেন, তার সম্মানার্থে যে নিয়ম এখনো বলবৎ আছে। তার ছবি $1 মধ্যে আছে। সে বলল আমরা চিন্তা করি এইভাবে যে আমি সকালবেলা ঘুমের থেকে উঠে ম্যাক্সিমাম লোক কাছে $1 আছে, $100 কিন্তু নাই। $5, $10, $20, $50, $100 এই কারেন্সিগুলো এখনো আছে, তখনও ছিল। আমরা সেজন্য $100 জর্জ ওয়াশিংটনের ছবি রাখি নাই, $1 রেখেছি, কারণ আমরা তাকে সত্যি সত্যি সম্মান দিতে চাই, সম্মানিত করতে চাই। আরেকবার মালদ্বীপে গেছি 2004 সালে। মজার গল্প শুনেন, ফিমেলদের খুব কাজে লাগবে। গিয়ে দেখি আমাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট নিয়ে গেছে। মালদ্বীপ একটা দেশ যেখানে 80% ইনকাম হলো ট্যুরিজম আর 20% ফিশিং, এবং 100% মুসলিম ওখানে বাস করে। গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আমি জিজ্ঞেস করলাম, গিয়ে দেখি সব হাই স্কুলের, কলেজের প্রতিষ্ঠান, কোনো ছোট বাচ্চাকে দেখতেছি না। 8:30, 9টার দিকে আমি জিজ্ঞেস করলাম যে কই এই ছোট ছোট বাচ্চাগুলো, এরা কোথায়? ইংলিশে বললাম। সে বলে তারা ছোট বাচ্চা, তারা ঘুমাচ্ছে, তারা 10টার আগে কেউ আসবে না। এমনভাবে বলল, আমি তাকে আর সেকেন্ড কোনো প্রশ্ন করলাম না। আমাদের দেশে ছোট বাচ্চাদের 6টার সময়, 5টার সময়, 7টার সময় ট্রেনে এসে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়। ওই দেশের নিয়ম হলো ওই সব বাচ্চারা 10টার পরে শিক্ষা প্রতিষ্ঠান আসবে আর বড়রা আগে আসবে। তো দেখেন, একটা দেশ এগিয়ে যায় এমনি না। আমরা ব্রিটিশ আমলের নিয়ম ফলো করি, এই নিয়ম চেঞ্জ করতে গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কোনো চেঞ্জ করা যাবে না। আমাদের সুবিধা অসুবিধা অনেক ইম্পর্টেন্ট না। অনেক কিছু বলার ছিল, আপনারা সত্যি টায়ার্ড, মোটিভেশন কথা অন্য একদিন বলবো। আপনারা কষ্ট করে এসছেন, মাত্র 4 জন আর 11 জন, 15 জন আসেননি। আমি খুবই খুশি। আমি যতটা আশা করেছিলাম পার্টিসিপেন্টের ক্ষেত্রে, তার চেয়ে বেশি পার্টিসিপেট করেছে। কোনো ভুলভ্রান্তি হলে সে দায়িত্ব আমার, আগামীতে আরও কম ভুল হবে। আপনারা ভালো থাকেন। যদি কিছুও শিখতে পারেন
এবং আপনাদের মনে যদি বিন্দুমাত্র রেখাপাত এবং আগ্রহ তৈরি করতে পারে ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন এবং সেশন 1 লার্ন টুডে লিড টুডে এই অর্গানাইজেশনকে নিয়ে, তাতে আমার পরিশ্রম সার্থক।